ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, সামনে ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা রয়েছে এবং সেই ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে পশ্চিমবঙ্গের ভূগোল থেকে সম্ভাব্য 200টি জিকে আমরা আজকে করব। 200-র বেশি জিকে রয়েছে। তো এর বাইরে পশ্চিমবঙ্গের ভূগোল থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একেবারেই নেই। হয়তো আসতেও পারে, 100% আমি বলতে পারছি না, তবে 99% তোমার এর মধ্যেই আসবে। তো একটু ক্লাসটা মন দিয়ে করবে, কারণ প্রচুর প্রশ্ন রয়েছে। এখানে কোনো ছবি তোমরা পাবে না, শুধুমাত্র কোশ্চেন পাবে, ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন দিয়েছে পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে বিস্তার কত? 623 কিলোমিটার, 523 কিলোমিটার, 723 কিলোমিটার, 823 কিলোমিটার। ভালোভাবে মনে রাখবে, পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণে আমাদের যে বিস্তার রয়েছে সেটা হচ্ছে 623 কিলোমিটার। কত? 623 কিলোমিটার, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, পূর্ব এবং পশ্চিমে পশ্চিমবঙ্গের বিস্তার কত? এটা কি দেখলে? এটা দেখলে উত্তর এবং দক্ষিণে। এরপর বলছে পূর্ব পশ্চিমে বিস্তার কত? পূর্ব পশ্চিমে বিস্তারটা একটু কম। পূর্ব পশ্চিমে আমাদের যে বিস্তার সেটা হচ্ছে 320 কিলোমিটার। কত? 320 কিলোমিটার হচ্ছে আমাদের পূর্ব পশ্চিমে বিস্তার। পরবর্তী দেখো, পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা? এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ভিভিআই করে রাখো। কয়টি জেলার উপর কর্কট ক্রান্তি রেখা? এখানে অপশন একটু ভুল রয়েছে। এখানে উত্তর হবে তোমাদের 5টি জেলার উপর দিয়ে। এখানে পশ্চিম বর্ধমানকে ধরেনি, ঠিক আছে, কিন্তু পশ্চিম বর্ধমানও উত্তর হবে। পশ্চিম বর্ধমান। দেখো, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তারপর হচ্ছে আমাদের নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, এই 5টা জেলার উপর দিয়ে কি গেছে? কর্কট ক্রান্তি রেখা। পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত? আমাদের পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা কতগুলো রয়েছে? 42টা রয়েছে। তোমরা প্রত্যেকেই জানো 42টা হচ্ছে আমাদের লোকসভার আসন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? পশ্চিমবঙ্গের মোট মহকুমার সংখ্যা কটি রয়েছে? আমাদের কতগুলা মহকুমা রয়েছে? টোটাল মহকুমার সংখ্যা হচ্ছে আমাদের 66টা। কটা? 66। তারপর দেখো, পশ্চিমবঙ্গে কবে পঞ্চায়েত আইন পাস হয়? পঞ্চায়েত আইন, ঠিক আছে, পঞ্চায়েত আইন কবে পাস হয়েছিল? 1957-তে। কবে? 1957-এ পশ্চিমবঙ্গের পঞ্চায়েত শাসন যে আইন সেটা পাস হয়। বর্তমানে পশ্চিমবঙ্গে জেলা পরিষদের সংখ্যা কয়টি? দেখো, জেলা পরিষদের সংখ্যা বলেছে, জেলার সংখ্যা কিন্তু নয়। আমাদের বর্তমানে জেলা পরিষদের সংখ্যা কটি রয়েছে? 20টা। জেলা পরিষদ রয়েছে 20টা। পশ্চিমবঙ্গের কোন জেলায় পৌরসভার সংখ্যা সর্বাধিক? আচ্ছা, যখন বলা হবে যে পৌরসভার সংখ্যা সর্বাধিক, সেটা মনে রাখবে উত্তর 24 পরগনা। এটা ভিভিআই করে রাখো, উত্তর 24 পরগনা। দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ, দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ কবে গঠিত হয়? প্রথমত, দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ কি? দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, কেন্দ্র সরকার এবং দার্জিলিং এর যারা অধিবাসী, প্রাচীন অধিবাসী, তাদের তিনজনকার মিলিত একটা সংগঠন। একটা সময় দার্জিলিং এর যে গোর্খারা ছিল তারা নিজেদের জন্য আলাদা দেশ তৈরি করতে চাইছিল, কিন্তু তারা যাতে আলাদা দেশ তৈরি না করে, আমাদের সাথেই মিলেমিশে থাকে, তার জন্য এটা তৈরি করা। তো দার্জিলিং এর গোর্খা পার্বত্য পরিষদ এটা তৈরি হয়েছিল 22শে আগস্ট 1988 সালে। কবে? 22শে আগস্ট 1988। পশ্চিমবঙ্গে পৌরসভার সংখ্যা কয়টি? বর্তমানে পশ্চিমবঙ্গে পৌরসভার সংখ্যা কটি রয়েছে? সেটা হচ্ছে 119টা। নিম্নলিখিত কোন জেলায় পূর্ব পশ্চিমে বিস্তার সব থেকে কম? কোন জেলায় পূর্ব পশ্চিমে সব থেকে কম? পূর্ব পশ্চিমে সবসময় কম হবে, আমাদের মনে রাখবে কোথায়? সেটা হচ্ছে আমাদের পূর্ব পশ্চিম যখন বলেছে সেটা হচ্ছে উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরে পূর্ব পশ্চিমে বিস্তারটা একেবারে কম। বঙ্গোপসাগরের নিকটবর্তী পশ্চিমবঙ্গের উপকূল রেখার দৈর্ঘ্য কত? বঙ্গোপসাগরের নিকটবর্তী আমাদের পশ্চিমবঙ্গের উপকূল রেখা, বা আমরা বলতে পারি পশ্চিমবঙ্গের উপকূল রেখা কতটুকু রয়েছে, কারণ আমাদের উপকূল রেখা শুধুমাত্র বঙ্গোপসাগরের সাথেই রয়েছে। তো আমাদের যে উপকূল রেখা রয়েছে সেটা হচ্ছে তোমার 157.5 কিলোমিটার। স্বাধীনতার পর কোন জেলাটি দেশীয় রাজ্যের অন্তর্ভুক্ত ছিল? জলপাইগুড়ি, কোচবিহার, পূর্ব বর্ধমান, মালদহ। কোনটা দেশীয় রাজ্যের অন্তর্ভুক্ত ছিল? তো দেশীয় রাজ্যের অন্তর্ভুক্ত ছিল কোচবিহার। কে ছিল? কোচবিহার ছিল দেশীয় রাজ্যের অন্তর্ভুক্ত। 1956 সালে বিহারের মানভূমের
কিছু অংশ নিয়ে পশ্চিমবঙ্গের কোন জেলা সৃষ্টি হয়? এটা পুরুলিয়া। মানভূমের অংশ নিয়ে আমাদের শুরু হয়েছিল কোনটা? পুরুলিয়া জেলা শুরু হয়। তারপর দেখো এখানে কি কোশ্চেন রয়েছে, পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটা? একদম লেটেস্ট জেলা কোনটা রয়েছে নবীনতম জেলা? তো পশ্চিমবঙ্গের নবীনতম জেলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, নাকি? পশ্চিমবঙ্গের নবীনতম জেলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গের কি নবীনতম জেলা? এক মিনিট দাঁড়াও, এটা দেখতে হবে, আমি ভুল বলছি মনে হচ্ছে। না, আমাদের একদম নবীনতম যেটা সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান। এখানে এখানে অপশন অনুযায়ী পশ্চিম মেদিনীপুর, এই অপশন অনুযায়ী পশ্চিম মেদিনীপুর, কারণ এটা হয়েছিল তোমার 2017 সালের 4ই এপ্রিল, ঠিক আছে? এটা এই জন্য এখানে ভুল মনে হচ্ছে। আর 7ই এপ্রিল আমাদের যে 23তম জেলাটি রয়েছে, 7ই এপ্রিল 2017, এখানে আমাদের 23তম জেলা, যেটার নাম হচ্ছে তোমার পশ্চিম বর্ধমান। কি নাম? পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান জেলার সৃষ্টি হয়। তাহলে আমাদের নবীনতম যেহেতু অপশানে পশ্চিম বর্ধমান নেই, তাই পশ্চিম মেদিনীপুর, কিন্তু যদি পশ্চিম বর্ধমান থাকে এটা হচ্ছে একদম নবীনতম 23তম। ঠিক আছে? কত সালে পশ্চিমবঙ্গের সর্বশেষ জেলা ভাগ হয়? সেটা 2017। 2017 পর থেকে এখনো কোনো জেলা অফিসিয়ালি ভাগ হয়নি। আয়তনে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম প্রতিবেশী দেশ, আয়তনে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি? দ্বিতীয় বৃহত্তম বলেছে, দ্বিতীয় বৃহত্তম হচ্ছে নেপাল। আর সব থেকে বৃহত্তম বললে কোনটা হবে? সব থেকে হবে বাংলাদেশ, এটা হচ্ছে ফার্স্ট, আর এটা হচ্ছে থার্ড। ভুটানের সাথেও সীমানা আমাদের থাকে। নিম্নলিখিত কোন শহরটি ভারত বাংলাদেশের সীমান্তবর্তী শহর? ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী শহর বা সীমান্তবর্তী শহর, নিম্নলিখিত কোন শহরটি? কৃষ্ণনগর, বালুরঘাট, রায়গঞ্জ নাকি ইংলিশ বাজার? ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী যে শহর রয়েছে সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে তোমার বালুরঘাট। এটা হচ্ছে আমাদের একদম সীমান্তবর্তী এরিয়া। স্বাধীনতার প্রাককালে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কটি? পশ্চিমবঙ্গের জেলা যখন আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে স্বাধীনতার সময় আমাদের জেলার সংখ্যা ছিল 14টা, বর্তমানে আমাদের এটা বেড়ে গিয়ে 23টা হয়েছে। ভারতের কোন রাজ্যগুলি বাংলাদেশের সীমান্তে রয়েছে? বাংলাদেশের সীমান্ত কার কার রয়েছে? দেখো, প্রথমত এই অপশনটা একেবারে ভুল, কারণ এখানে পশ্চিমবঙ্গ নেই। পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে সব থেকে বেশি সীমানা শেয়ার করে, মানে এই তিনটার মধ্যে কোনো একটা উত্তর হবে। আচ্ছা, নাগাল্যান্ড কি করে? নাগাল্যান্ড কি করে বাংলাদেশের সাথে সীমানা শেয়ার? নাগাল্যান্ড কিন্তু করে না, তাহলে এটাও ভুল। আচ্ছা, অরুণাচল প্রদেশ করে কি? না, তাহলে এটাও ভুল। তাহলে উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা এবং আসাম। অপশন বি হচ্ছে সঠিক। ঠিক আছে? এরকম ভাবে তোমাদেরকে কোশ্চেন মানে অপশন এলিমিনেট করতেও শিখতে হবে। বিহারের ইসলামপুর পশ্চিমবঙ্গের দিনাজপুরের সঙ্গে যুক্ত হয় কোন সালে? আচ্ছা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ। যেমন তোমরা দেখলে বিহারের মানভূম আমাদের পশ্চিমবঙ্গের সাথে পুরুলিয়াতে যুক্ত হয়েছে, ঠিক বিহারের ইসলামপুরও আমাদের পশ্চিমবঙ্গের দিনাজপুরের সাথে যুক্ত হয়েছিল। কত সালে যুক্ত হয়েছিল সেটা জানতে চেয়েছে। তো যুক্ত হয়েছিল আমাদের সাথে তোমার 1948 সালে। কবে যুক্ত হয়েছিল? 1948-এ। আচ্ছা, কালারটা চেঞ্জ করি, অনেকক্ষণ একই কালার হয়ে গেল। ঠিক আছে, 1948-এ। পশ্চিমবঙ্গে জলপাইগুড়ি বিভাগ কয়টি জেলা রয়েছে? জলপাইগুড়ি বিভাগে কয়টি জেলা? জলপাইগুড়িতে আমাদের জেলার সংখ্যা হচ্ছে কতগুলি? 5টি। ভারতের মোট ক্ষেত্রফলের বিচারে পশ্চিমবঙ্গের কত শতাংশ অঞ্চল দখল করে রেখেছে? কত শতাংশ দখল করে রেখেছে, মানে আমাদের পশ্চিমবঙ্গ কতটা এরিয়া জুড়ে রয়েছে সম্পূর্ণ ভারতের? সেটা হচ্ছে 2.7%। 2.7%। কত সালে পশ্চিম দিনাজপুর ভেঙে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর তৈরি হয়? দিনাজপুর ভেঙে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর কবে তৈরি হয়েছিল? এটা হয়েছিল তোমার 1992-তে। 1992। আচ্ছা, কলকাতা কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত? এটা ভালো গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন।
প্রথমত মনে রাখবে কলকাতাটা রয়েছে আমাদের হুগলি নদীর তীরে। কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত? প্রশাসনিক বিভাগ যখন বলবে তখন হবে আমাদের প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত। কার? প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত। ভারতের প্রমাণ সময় এবং কলকাতার স্থানীয় সময়ের মধ্যে পার্থক্য কতটা? ভারতের প্রমাণ সময় মানে হচ্ছে 82.5 ডিগ্রি, তার সাথে পশ্চিমবঙ্গের সময়ের কতটা ডিফারেন্স? তো পশ্চিমবঙ্গের যে সময়ের ডিফারেন্স আমরা দেখতে পাবো সেটা হচ্ছে খুব কম 24 মিনিট। ঠিক আছে, 24 মিনিটের পার্থক্য থাকে। 3 বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত? 3 বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত? 3 বিঘা করিডোর আমাদের অবস্থিত হচ্ছে কোচবিহার জেলায় রয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ, 3 বিঘা করিডোর। আচ্ছা, 3 বিঘা করিডোর এটা কোন সংবিধান সংশোধনের মাধ্যমে এক্সচেঞ্জ হয়েছিল তোমাদেরকে বলতে হবে। ঠিক আছে, কোচবিহারে অবস্থিত। নেক্সট দেখো, উত্তর 24 পরগনা জেলার সদর শহর কোনটা? উত্তর 24 পরগনা জেলার সদর শহর কোনটা? বারাসাত। পশ্চিমবঙ্গের আয়তন কত? এটা ভিভিআই করে রাখো, পশ্চিমবঙ্গের আয়তনটা। এটা ভিভিআই করে রাখো, পশ্চিমবঙ্গের আয়তন কত? পশ্চিমবঙ্গের আয়তন আমরা যখন দেখব সেটা মনে রাখতে হবে 88,75,2। অপশন এ। যদি বলা হয় ভারতের আয়তন কত? ভারতের আয়তন কত? কমেন্ট বক্সে তোমরা জানাও। নিম্নলিখিত পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা প্রসারিত হয়নি? বাঁকুড়ার উপর দিয়ে হয়েছে, নদিয়া হয়েছে, পুরুলিয়া হয়েছে। তাহলে উত্তর হচ্ছে পশ্চিম মেদিনীপুর, এটার উপর দিয়ে হয়নি। পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রশাসনিক বিভাগ, বৃহত্তম যখনই বলবে, বৃহত্তম প্রশাসনিক বিভাগ হচ্ছে মেদিনীপুরটা। মেদিনীপুরের আন্ডারে বাঁকুড়াও আসে, পুরুলিয়াও আসে। ঠিক আছে। মহানন্দা করিডোর কত সালে তৈরি হয়? মহানন্দা করিডোর এটা তৈরি হয়েছিল 1956-এ, 1956। তারপর দেখো, কত সালে মেদিনীপুর জেলাকে ভেঙে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, মেদিনীপুরকে ভেঙে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর করা হয়? 2002 সালে। কি বলছে? মেদিনীপুর জেলাকে ভেঙে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বিভক্ত করা হয়। কত সালে করা হয়েছিল? এটা হচ্ছে 2002 নাকি? 2002 তো করা হয়েছিল না 2017? 1 মিনিট, এটা মনে হচ্ছে অপশনটা ভুল আছে। 2002 এবং 2017। 2017-তে তো মেদিনীপুরটাই ভাঙিয়েছিল, বলে দিচ্ছি দাঁড়াও। হুম, 2002-এই মেদিনীপুরকে ভাঙা হয় এবং 2017-তে, এটা নোট করবে, 2017-তে মেদিনীপুর থেকে ভেঙে, মেদিনীপুর যদি বলা হয় কোন মেদিনীপুর, তো মনে রাখবে 2017-তে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ভেঙে একটা নতুন জেলা তৈরি হয়েছিল যেটার নাম হচ্ছে ঝাড়গ্রাম। একটা নতুন জেলা তৈরি হয় যেটার নাম হচ্ছে ঝাড়গ্রাম। তো এটা মনে রাখবে। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য পাখি, বলো, এটা সহজ কোশ্চেন। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? শ্বেতকণ্ঠ মাছরাঙা, পায়রা, ময়ূর, কাকাতুয়া। প্রত্যেকেই জানো পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হচ্ছে শ্বেতকণ্ঠী মাছরাঙা বা হোয়াইট ব্রেস্ট কিংফিশার। কবে থেকে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন শুরু হয়? পঞ্চায়েত শাসন আর পঞ্চায়েত নির্বাচন আলাদা। পঞ্চায়েত নির্বাচন শুরু হয়েছিল 1978 থেকে। পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা, আমাদের রাজ্যসভাতে পশ্চিমবঙ্গের আসন কটা রয়েছে? সেটা হচ্ছে 16টি। পশ্চিমবঙ্গে রাজ্য গাছ, পশ্চিমবঙ্গের রাজ্য গাছ হচ্ছে ছাতিম, এটা হচ্ছে আমাদের স্টেট ট্রি। দেখো, পরবর্তী আমাদের টপিক হচ্ছে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, ভূমির প্রকৃতি অনুযায়ী পশ্চিমবঙ্গের যে যে পশ্চিমবঙ্গ তাকে কয়টা ভাগে ভাগ করা যায়? পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি থেকে যেহেতু কোশ্চেন, তো প্রথমে এই কোশ্চেনটা স্বাভাবিক। পশ্চিমবঙ্গকে 3 ভাগে ভাগ করা যায়। পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চল কোন নদী 2 ভাগে ভাগ করেছে? উত্তরের যে পার্বত্য অঞ্চল মানে আমাদের এই যে দার্জিলিং এরিয়াটা,
দার্জিলিং এর যে এরিয়াটা, এটাকে দুভাগে ভাগ করেছে কে? এটাকে করেছে তিস্তা নদী। তিস্তা নদী আমাদের এটাকে দুভাগে ভাগ করেছে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? তো কি জানে প্যার মেরা। পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ মানে যেটাই ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, সেটা হচ্ছে সান্দাকফু। পশ্চিমবঙ্গের সান্দাকফু শৃঙ্গ কোন পর্বতে অবস্থিত বা কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? তো এটা মনে রাখবে, সিঙ্গলীলা পর্বত শ্রেণীতে অবস্থিত সান্দাকফু। কোথায়? সিঙ্গলীলা পর্বত শ্রেণী। দার্জিলিং পর্বত শ্রেণীর অপর নাম কি? দার্জিলিং পর্বত শ্রেণীর অপর নাম কি? দার্জিলিং পর্বত শ্রেণীর অপর নাম হলো ঘুম পর্বত শ্রেণী। কি? ঘুম পর্বত শ্রেণী। এটাকে ভিভিআই করে রাখবে, ঘুম পর্বত শ্রেণী, ঠিক আছে? আচ্ছা, তারপর চলে এসো, দার্জিলিং পর্বত শ্রেণীর প্রধান শৃঙ্গের নাম কি? দার্জিলিং পর্বত শ্রেণীর প্রধান শৃঙ্গ, এটা বলছে ঘুম পর্বত শ্রেণী বা দার্জিলিং পর্বত শ্রেণী। তো তাদের যে প্রধান শৃঙ্গ রয়েছে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে টাইগার হিল। টাইগার হিল, টাইগার হিল আবার তুমি লাদাখেও দেখতে পাবে, ঠিক আছে? লাদাখেও দেখতে পাবে। কালিম্পং জেলাটি তিস্তা নদীর কোন দিকে অবস্থিত? কালিম্পং জেলাটি তিস্তা নদীর কোন দিকে অবস্থিত? এটা পূর্ব দিকে অবস্থিত। তিস্তা নদী এরম বয়ে যাচ্ছে, তার যে পূর্ব দিক এই সাইডটা, তো এইখানে হচ্ছে আমাদের তিস্তা নদী। কালিম্পং এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কালিম্পং এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কোনটা? কালিম্পং এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ঋষিলা। যেমন পুরুলিয়ার সর্বোচ্চ পাহাড় যদি বলা হয় সব থেকে বড় পাহাড় অযোধ্যা, ঠিক একই রকম কালিম্পং এর সর্বোচ্চ শৃঙ্গের নাম ঋষিলা। ভুটান সীমান্তে আলিপুরদুয়ার জেলায় কোন পাহাড় অবস্থিত? আলিপুরদুয়ার জেলাতে কোন পাহাড়টা অবস্থিত? আলিপুরদুয়ারে যেটা অবস্থিত রয়েছে, আলিপুরদুয়ারে সেটা হচ্ছে আমাদের বক্সা এবং জয়ন্তী। কোনটা রয়েছে? বক্সা এবং জয়ন্তী পাহাড় রয়েছে। কোথায়? আলিপুরদুয়ার জেলাতে রয়েছে। নেক্সট দেখো কি রয়েছে, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে অবস্থিত পশ্চিমে সুবর্ণরেখা থেকে উত্তরে দামোদর নদীর মধ্যবর্তী অংশ কোন উচ্চভূমি অবস্থিত? দেখো তোমরা এর উপর হয়তো তোমাদের প্রশ্ন আসতে পারে মালভূমি কোনটা, আমাদের সুবর্ণরেখা নদী কোথায় রয়েছে, দামোদর নদী কোথায় রয়েছে। তার জন্য আমাদের পশ্চিমবঙ্গের আমি ভূগোলের ক্লাস করিয়েছিলাম যখন শুরুতে একদম, তোমরা সেই ক্লাসগুলো দেখে নিও যদি এগুলো তোমরা বুঝতে না পারছো, এখানে শুধু এমসিকিউ করবো, ঠিক আছে? তো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সুবর্ণরেখা থেকে দামোদরের মধ্যবর্তী যে উঁচু জায়গাটা রয়েছে সেটাকে আমরা বলে থাকি পুরুলিয়া উচ্চভূমি। কি বলা হয়? পুরুলিয়া উচ্চভূমি। সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? এই ধরনের কোশ্চেনগুলো বেশি আসে। সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? এটা হচ্ছে ক্যানিংকে বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার। পশ্চিমবঙ্গের অন্যতম গিরিপথ বা যেটাকে আমরা বলে থাকি পাস কোনটা? পশ্চিমবঙ্গের গিরিপথ, পশ্চিমবঙ্গের যে গিরিপথ রয়েছে সেটা হচ্ছে বক্সা দুয়ার। এটাকে বলা হয় তোমার আসামের মানে প্রবেশদ্বার। মামা ভাগ্নে পাহাড় খুব পরিচিত একটা পাহাড়, খুব বিখ্যাত পাহাড়। মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? মামা ভাগ্নে পাহাড় অবস্থিত হচ্ছে আমাদের বীরভূম জেলাতে। কোন জেলায় দিয়ারা দেখতে পাওয়া যায়? সরি, দিয়ারা আমরা কোথায় দেখতে পাবো? কোন জেলাতে আমরা দিয়ারা দেখতে পাবো? দিয়ারা আমরা দেখতে পাই মালদা জেলায়। কোথায়? মালদা। অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত? পুরুলিয়াতে অবস্থিত। তিস্তা নদীর পূর্ব অংশ কি নামে পরিচিত? দেখো তিস্তা নদী, ধরো এটা হচ্ছে আমাদের তিস্তা নদী। তিস্তা নদীর এদিকটা হচ্ছে পূর্ব দিক, এদিকটা হচ্ছে পশ্চিম দিক। এই পূর্ব দিককে কি বলা হয় এবং পশ্চিম দিককে কি বলা হয়? তিস্তা নদীর যে পূর্ব দিকটা রয়েছে সেই পূর্ব দিকটাকে বলা হয় ডুয়ার্স। কি বলা হয়? এই দিকটাকে বলা হয় ডুয়ার্স, আর এই দিকটাকে বলা হয় তরাই। তাহলে তরাই এবং ডুয়ার্স কি বুঝতে পারলে? তিস্তা নদীর পূর্ব প্রান্তকে বলা হয় ডুয়ার্স, পশ্চিম প্রান্তকে বলা হয় তরাই। অর্কিডের শহর কাকে বলে? ভিভিআই করে রাখো এই কোশ্চেনটা। অর্কিডের শহর কাকে বলে?
অর্কিডের শহর কার্শিয়াং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি। অর্কিডের শহর কাকে বলা হয়? কালিম্পংকে বলা হয় অর্কিডের শহর। মামা ভাগ্নে পাহাড়টি কোন শহরের নিকটবর্তী? আমরা এখনই দেখলাম যে মামা ভাগ্নে পাহাড়টি কোন জেলাতে অবস্থিত? বীরভূমে। বীরভূমের কোন শহরের কাছে মামা ভাগ্নে পাহাড়টা অবস্থিত? যদি বলা হয় কোন শহর, তখন সেটা হচ্ছে দুবরাজপুর। ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেন কোন শৈলশিরায় অবস্থিত? বাগোরা, ডাউহিল, তকদা পেশক, দার্জিলিং লেবং, নাকি কোনোটি এই নয়? তো এটা হচ্ছে বাগোরা ডাউহিল, এখানে হচ্ছে আমাদের যে টয় ট্রেন সেটা দেখতে পাই। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, তার উচ্চতা কত? স্বাভাবিক, এখানে যেটার উচ্চতা সব থেকে বেশি আছে সেটাই হবে, কারণ এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু। তো এটা হচ্ছে 3636, ঠিক আছে, এটা হচ্ছে 3636। দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, দক্ষিণবঙ্গ, দক্ষিণবঙ্গ মানে হচ্ছে আমাদের নিচের দিকটা, নিচের দিকের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আমাদের অযোধ্যাতে অবস্থিত। অযোধ্যার গোর্গাবুরু। অযোধ্যার কোথায়? অযোধ্যার গোর্গাবুরু। বিহারীনাথ পাহাড়টা কোন জেলায় অবস্থিত? বিহারীনাথ হচ্ছে বাঁকুড়া। শুশুনিয়া বাঁকুড়া জেলা। মুকুটমণিপুর বাঁকুড়া জেলা। ঠিক আছে, পুরুলিয়া জেলাতে বাঘমুন্ডি রয়েছে, অযোধ্যা রয়েছে। অযোধ্যা পাহাড়ে দুটা জলপ্রপাত রয়েছে, বামনি এবং টুরগা নামে। ঠিক আছে, ডুয়ার্স নামে পরিচিত কোনটা? তিস্তার পূর্বাংশ হচ্ছে ডুয়ার্স, আর পশ্চিমাংশ হচ্ছে তরাই। এটা এখনই করলাম। তারপর দেখো এদিকে চলে এসো, ছোটনাগপুর মালভূমির অবশিষ্ট পাহাড়গুলিকে স্থানীয় ভাষায় কি বলা হয়? ছোটনাগপুর মালভূমির অবশিষ্ট যে পাহাড়, ছোটনাগপুর মালভূমি বলতে ঝাড়গ্রাম, সরি, ঝাড়খণ্ড, আমাদের পুরুলিয়া, এগুলো হচ্ছে ছোটনাগপুর মালভূমির অবশিষ্ট, মানে মালভূমির অংশ। তো এই অংশের যে ছোট ছোট পাহাড়গুলো রয়েছে, ছোট ছোট যে উঁচু স্থান রয়েছে, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলে থাকি ডুংরি। তার জন্য দেখবে এই পাহাড়গুলোকে নিয়ে একটা আমাদের ঝুমুর গান রয়েছে পুরুলিয়াতে, সেটা হচ্ছে এ ডুংরি ও ডুংরি, দেখবে এরকম একটা গান রয়েছে। ঠিক আছে, আলিপুরদুয়ারের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সাংচুলি, ঋষিলা, সবরগ্রাম, টংলু। আলিপুরদুয়ারে যখন বলা হবে, আলিপুরদুয়ারের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সাংচুলি। আলিপুরদুয়ারের সাংচুলি। ডেলো হিল কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? ডেলো হিল। চোলা পর্বত, সিংচুলা পর্বত, সবরগ্রাম, নাকি ফালুট? ডেলো হিল। ডেলো হিল এটা ভিভিআই, হ্যাঁ, দার্জিলিং এ অবস্থিত ডেলো হিল। ডেলো হিল হচ্ছে তোমার চোলা পর্বতের অংশ। বরাভূম উচ্চভূমি কোন জেলায় অবস্থিত? বরাভূম উচ্চভূমি কোন জেলায় অবস্থিত? পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম। বরাভূম কোথায় অবস্থিত? সবাই পারবে। কালিন্দী নদীর উত্তর অংশকে কি বলা হয়? কালিন্দী নদীর উত্তর অংশ দিয়ারা, তাল, বারিন্দ, নাকি কোনোটি এই নয়? কালিন্দী নদীর উত্তর অংশকে কি বলা হয়? বলো। কালিন্দী নদীর উত্তর অংশকে কি বলা হয়? তাল বলা হয়। দক্ষিণ চব্বিশ পরগনার কতগুলি থানা সুন্দরবনের অন্তর্গত? এই কোশ্চেনটা কিন্তু ততটাও গুরুত্বপূর্ণ নয়, এটা না করলেও চলবে। ঠিক আছে, তবু বলে দিচ্ছি, 15টি। সুন্দরবনের নিচু কর্দমাক্ত লবণাক্ত জলাভূমি ও বনভূমিকে কি বলা হয়? সুন্দরবনের দেখবে কর্দমাক্ত যে লবণাক্ত জলাভূমি বা বনভূমি থাকে, তাকে আমরা কি বলি? তোমরা হয়তো বলবে ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ এখানে অপশনেই নেই, তো এই ক্ষেত্রে উত্তর হবে বাদা। কি বলা হয়? বাদা। তিস্তা নদীর পূর্বাংশে কতগুলি ডুয়ার্স আছে? তিস্তা নদীর পূর্বাংশে কতগুলি ডুয়ার্স আছে? 18টি। পাঞ্চেত পাহাড় কোন জেলায় অবস্থিত? পাঞ্চেত পাহাড় বলো কোন জেলায় অবস্থিত? পাঞ্চেত পাহাড় কোন জেলায় অবস্থিত? পাঞ্চেত হচ্ছে আমাদের পুরুলিয়াতে অবস্থিত। পশ্চিমবঙ্গের কোন জেলায় বালিয়াড়ি দেখতে পাওয়া যায়? পশ্চিমবঙ্গের কোন জেলায় বালিয়াড়ি দেখতে পাওয়া যায়? বালিয়াড়ি কোথায় দেখতে পাবে? যেখানে সমুদ্র রয়েছে। সমুদ্র কোথায় রয়েছে? পূর্ব মেদিনীপুরে রয়েছে, তাহলে পূর্ব মেদিনীপুরে দেখতে পাবে বালিয়াড়ি। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গ, মালভূমি অঞ্চলের গোর্গাবুরু। বাগরি অঞ্চল দেখা যায় কোথায়? সক্রিয় বদ্বীপ, মৃত বদ্বীপ, পরিণত বদ্বীপ, নাকি সবকটি? বাগরি অঞ্চল দেখা যায় কোথায়? বলো, বাগরি অঞ্চল কোথায় আমরা দেখতে পাবো? বাগরি অঞ্চল আমরা দেখতে পাবো কোথায়? মৃতপ্রায় বদ্বীপে। পশ্চিমবঙ্গের গভীরতম গিরিখাত কোনটা?
পশ্চিমবঙ্গের গভীরতম গিরিখাত গিরিখাত গাঙ্গনি গিরিখাত গাঙ্গনি গিরিখাত গড়বেথার কাছে এটা অবস্থিত। পশ্চিমবঙ্গ ও নেপাল সীমান্তে কোন শৈলশিরা? পশ্চিমবঙ্গ এবং নেপাল, মানে এখানে রয়েছে নেপাল, এখানে রয়েছে পশ্চিমবঙ্গ, এই দুটার মাঝে একটা শৈলশিরা দেখতে পাওয়া যায় বা মাউন্টেন রেঞ্জ দেখতে পাওয়া যায়। তো কোন মাউন্টেন রেঞ্জটা আমরা এখানে দেখতে পাবো? এখানে আমরা যে মাউন্টেন রেঞ্জটা দেখতে পাবো সেটাকে বলা হয় সিঙ্গলীলা। তিস্তা নদীর পার্বত্য পাদদেশে নুড়ি কাকর মিশ্রিত মাটিকে কি বলা হয়? পার্বত্য পাদদেশে নুড়ি কাকর মিশ্রিত যে মাটি সেটা হচ্ছে ভাবার মাটি। এটাও কিন্তু এক ধরনের পলি মাটি, যেটা আমরা কাশ্মীরেও দেখতে পাই। ঠিক আছে। আচ্ছা, ছোট সিনচুলা পর্বত কোন জেলায় অবস্থিত? ছোট সিনচুলা পর্বত কোন জেলায় অবস্থিত? ছোট সিনচুলা পর্বত কোথায় অবস্থিত? আলিপুরদুয়ারে অবস্থিত। দুর্বিন্দার পর্বত কোন জেলায় অবস্থিত? ভিভিআই করে রাখো, দুর্বিন্দার পর্বত কোন জেলায় অবস্থিত? দুর্বিন্দার পর্বত হচ্ছে আমাদের কালিম্পং জেলাতে অবস্থিত। কোথায়? কালিম্পং। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আচ্ছা, নিম্নলিখিত কোন জেলাতে মৃতপ্রায় বদ্বীপ দেখা যায়? এখনই তোমরা একটা কোশ্চেন করলে যে বাগরি অঞ্চল কোথায় দেখতে পাওয়া যায়? মৃতপ্রায় বদ্বীপে দেখতে পাওয়া যায়। তাহলে মৃতপ্রায় বদ্বীপ আমরা দেখতে পাবো কোথায়? বদ্বীপ কোথায় তৈরি হয় বলো দেখি আগে। বদ্বীপ আগে কোথায় তৈরি হয়? বদ্বীপ তৈরি হয় যেখানে নদী থাকবে, সমুদ্র থাকবে, কিন্তু মৃতপ্রায় বদ্বীপ আমরা দেখতে পাবো নদীয়াতে। আচ্ছা, ঠাকুরান পাহাড়ি বা ঠাকুরান পাহাড়, ঠাকুরান পাহাড় কোথায় দেখতে পাবে? এগুলো সব লোকাল পাহাড়। ঠিক আছে। ঠাকুরান পাহাড় কোথায় দেখতে পাবে? ঠাকুরান পাহাড় আমরা দেখতে পাবো পশ্চিম মেদিনীপুরে। কোথায়? পশ্চিম মেদিনীপুরে দেখতে পাবো। আচ্ছা, নিম্নলিখিত কোন ভূভাগে সক্রিয় চর ও দ্বীপ দেখতে পাওয়া যায়? সক্রিয় চর এবং দ্বীপ। সক্রিয় বদ্বীপে, পরিণত বদ্বীপে, মৃতপ্রায় বদ্বীপে নাকি রাঢ় বদ্বীপে? চর, চর আমরা কোথায় দেখতে পাই? চর আমরা দেখতে পাই সক্রিয় বদ্বীপ অঞ্চলে। পুরুলিয়া জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত সুবর্ণরেখা ও কংসাবতী নদীর মধ্যবর্তী অঞ্চল কোন উচ্চভূমি অবস্থিত? পুরুলিয়া জেলার সুবর্ণরেখা এবং কংসাবতী, এই দুটো নদীর মাঝখানে যে এরিয়া, সেখানে আমরা কি দেখতে পাই? সেখানে আমরা দেখতে পাই অযোধ্যা পাহাড়। এই দুটা নদীর মাঝখানে আমরা দেখতে পাই অযোধ্যা পাহাড়। ঠিক আছে। পুরুলিয়ার যারা যারা রয়েছে দেখবে অযোধ্যা পাহাড়ের কোথাও না কোথাও কাছাকাছিতেই পরীক্ষার সেন্টার পড়েছে। বক্সা গিরিপথ দিয়ে কোন দেশে যাওয়া যায়? বক্সা গিরিপথ এখনই বললাম, আমরা ভুটানে যেতে পারবো বক্সা দিয়ে। কোথায় যেতে পারবো? ভুটানে যেতে পারবো। আচ্ছা, পরিণত বদ্বীপ সমভূমি কোথায় দেখতে পাওয়া যায়? পরিণত বদ্বীপ সমভূমি আমরা কোথায় দেখতে পাবো? স্বাভাবিক বর্ধমানে দেখতে পাওয়া যায়। পশ্চিমে মেচি নদী থেকে পূর্বে তিস্তা নদীর মধ্যবর্তী অংশ অবস্থিত দার্জিলিং পার্বত্য অঞ্চলের পাদদেশের সমভূমি কি নামে পরিচিত? তিস্তার তিস্তা নদীর মধ্যবর্তী অংশ বলেছে, এবং মেচি নদী থেকে পূর্বের তিস্তা নদীর মধ্যবর্তী অংশ। তো এই জায়গাটাকে আমরা যেটা নামে পরিচিত সেটাকে আমরা বলে থাকি তরাই, তরাই বলে। পশ্চিমবঙ্গের প্রাচীন পলিগঠিত সমভূমি কি নামে পরিচিত? প্রাচীন পলিগঠিত সমভূমি সেটাকে বলা হয় দোয়াব। নিম্নলিখিত কোন বদ্বীপটি সুন্দরবন অঞ্চলের বদ্বীপ নয়? গোসাবা, জম্মুদ্বীপ, পাথর প্রতিম নাকি সবুজ দ্বীপ? কোনটা সুন্দরবন অঞ্চলের বদ্বীপ নয়? সুন্দরবন অঞ্চলের বদ্বীপ নয়, সেটা হচ্ছে সবুজ দ্বীপ। ভারতকে আগে জম্মুদ্বীপ বলা হতো। সম্প্রতি ভারত বাংলাদেশের সীমান্তে জেগে ওঠা নতুন দ্বীপ কোনটি? তালপট্টি, পূর্বাশা, জম্মুদ্বীপ, সবুজ দ্বীপ। ভারত বাংলাদেশ সীমান্তে জেগে ওঠা পূর্বাশা একটা দ্বীপ তৈরি হচ্ছে। ঠিক আছে। এখানে ম্যাপ তো নেই, নাহলে ম্যাপে দেখিয়ে দিতাম। চলো পশ্চিমবঙ্গের নদ নদীর থেকে আমরা করব। পশ্চিমবঙ্গের নদ নদীর থেকে দেখো, পশ্চিমবঙ্গের জীবনরেখা কাকে বলে? পশ্চিমবঙ্গের জীবনরেখা কোন নদীকে বলা হয় পশ্চিমবঙ্গের জীবনরেখা? পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয় ভাগীরথী হুগলি নদীকে। কাকে বলা হয়? ভাগীরথী হুগলি। পশ্চিমবঙ্গের গঙ্গার সর্বপ্রধান উপনদী কোনটা? সর্বপ্রধান, এটা কিন্তু দামোদর। দামোদর হচ্ছে সব থেকে বড় উপনদী। ঠিক আছে। দামোদরের উপরে রয়েছে আমাদের মাইথন ড্যাম,
অজয় নদীর ওপর রয়েছে ম্যাসেঞ্জার ড্যাম। কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? ত্রাসের নদী কাকে বলবো? তিস্তা। পশ্চিমবঙ্গের দুঃখের নদী কাকে বলবো? পশ্চিমবঙ্গের দুঃখের নদী বলবো দামোদরকে। এই দুটো জায়গা ভালো করে মনে রাখবে। ত্রাসের নদী এবং দুঃখের নদী দুটো আলাদা আলাদা। ত্রাস মানে যে সব থেকে বেশি ক্ষতি করে দেয়, ধ্বংস করে। আর দুঃখ মানে সে এমন দুঃখ দেয়, এমন এমন জায়গাগুলো আমাদের ক্ষতি করে, যার ফলে আমাদের খাবারের অভাব হয়ে যায়। কোন দুটি নদীর মিলিত প্রবাহ রূপনারায়ণ নামে পরিচিত? রূপনারায়ণ। কোন দুটি নদীর মিলিত প্রবাহ রূপনারায়ণ নামে পরিচিত? দ্বারকেশ্বর ও শিলাবতী, কংসাবতী ও কেলেঘাই, বক্রেশ্বর ও কোপাই, নাকি কোনোটিই নয়? রূপনারায়ণ। রূপনারায়ণ আমাদের হুগলি নদীর সাথেই মেশে, এটাকে প্রথমত জেনে রাখবে। আর রূপনারায়ণ তৈরি হয় আমাদের দ্বারকেশ্বর এবং শিলাবতী। দ্বারকেশ্বর এবং শিলাবতী, অনেক জায়গায় এটা হয়তো ধল কিশোর দেখতে পেতে পারো। আবার যদি কোনোদিন প্রশ্ন আসে যে বাঁকুড়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত, সেটাও দ্বারকেশ্বর। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী কোনটা? অজয়, ময়ূরাক্ষী, দামোদর, সুবর্ণরেখা। মালভূমি অঞ্চলের, তো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সব থেকে গুরুত্বপূর্ণ নদী হচ্ছে দামোদর, যেটা গঙ্গা নদীর সব থেকে বড় উপনদী আমাদের পশ্চিমবঙ্গে। তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? তিলপাড়া ব্যারেজ খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তিলপাড়া গ্যারেজ কোন নদীর উপর গড়ে উঠেছে? তিলপাড়া ব্যারেজটা আমাদের গড়ে উঠেছে কোন নদীর উপর? ময়ূরাক্ষী নদীর উপর। ময়ূরাক্ষী নদীর উপর কি রয়েছে? কানাডা ড্যাম। কানাডা ড্যাম। পশ্চিমবঙ্গের সব থেকে বন্যা প্রবণ নদী কোনটা? বন্য প্রবণ বা বন্যা প্রবণ, অজয়, দামোদর, সুবর্ণরেখা, তোরসা। পশ্চিমবঙ্গের সব থেকে বন্যা প্রবণ যেটা রয়েছে সেটা হচ্ছে অজয় নদী, একটুতেই বন্যা হয়ে যায়। হুড্রু জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? হুড্রু। হুড্রু জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? সুবর্ণরেখাতে অবস্থিত। হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখা। ঠিক আছে, চলো পরেরটা দেখো। কোন নদী, কোন দুটি নদীর মিলিত প্রবাহ ময়ূরাক্ষী নামে পরিচিত? আচ্ছা, কোন দুটো নদী একসাথে মিলে পড়ে ময়ূরাক্ষী নামে পরিচিত হয়েছে? ময়ূরাক্ষী নামে পরিচিত হয়েছে তিস্তা এবং তোরসা। তিস্তা এবং তোরসা যখন একসাথে মিলে যায় তখন তাকে বলা হয় ময়ূরাক্ষী। ম্যাসেঞ্জার ড্যাম কোন নদীর ওপর গড়ে উঠেছে? ময়ূরাক্ষী। বোলপুর শহরটি কোন নদীর ওপর অবস্থিত? বোলপুর বিখ্যাত জায়গা আমাদের। বোলপুর হচ্ছে আমাদের কোপাই নদীর তীরে। জোয়ারের জলে পুষ্ট নদী কোনটা? গোসাবা, তোরসা, সুবর্ণরেখা, কংসাবতী। কংসাবতী নয়, সুবর্ণরেখা নয়, জোয়ার নয়। আচ্ছা, তোরসাও নয়, গোসাবা। জোয়ার কোথায় হবে? সমুদ্রের কাছাকাছি যে কোনো নদীতে। গঙ্গার বাম তীরের একটি উপনদী। গঙ্গার বাম তীরে, গঙ্গাটা আমাদের এরকম ভাবে বয়ে গেছে, মানে বাম তীর বলতে এই সাইড, এই সাইড থেকে যখন উপনদীর কথা বলা হবে তখন মনে হবে জলঙ্গি। বাকি দামোদর, অজয় এবং রূপনারায়ণ সব কিন্তু এই সাইড থেকে মিশছে, ডান তীর থেকে মিশছে। কৃষক সেতু কোন নদীর ওপর অবস্থিত? কৃষক সেতু। কৃষক সেতু কোন নদীর ওপর অবস্থিত? কৃষক সেতু হচ্ছে দামোদর নদীর উপর। কোন শহরের কাছে গঙ্গা তিনটা শাখায় মিলিত হয়? যেখানকে আমরা বলি, যেখানে দেখবে আমরা অস্থি বিসর্জন করতে যাই, যেখানে গঙ্গা তিনটা শাখায় ভাগ হয়েছে সেটাকে বলা হয় ত্রিবেণী। ত্রিবেণী সঙ্গম। কোন নদীটি পূর্ববর্তী নদী? এই কোশ্চেনটা, পূর্ববর্তী মানে পূর্ব দিকে। তিস্তা। সেবক ব্রিজটি কোন নদীর উপর অবস্থিত? সেবক ব্রিজ, একটা দেখলে কৃষক ব্রিজ, সেটা হচ্ছে আমাদের দামোদর নদীর উপর। আর সেবক ব্রিজ যেটা রয়েছে, সেবক ব্রিজ হচ্ছে আমাদের তিস্তা নদীর উপর। কোথায়? তিস্তা নদীর উপর। আচ্ছা, উৎপত্তি এবং গতি প্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের নদ নদীগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? পশ্চিমবঙ্গের নদ নদীগুলা এগুলা করেছে অনেকবার, সেটা হচ্ছে 4 ভাগে। তারাপীঠ কোন নদীর তীরে অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই ধরনের কোশ্চেনগুলো বেশি আসবে। তারাপীঠ কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা, দ্বারকা, ময়ূরাক্ষী, অজয়। তারাপীঠ কোন নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে দ্বারকা নদীর তীরে। আচ্ছা, মাইথন ড্যাম কোন নদীর উপর অবস্থিত? দামোদর নদীর উপর অবস্থিত। মুকুটমণিপুর জলধারা কোন নদী? কংসাবতী। অযোধ্যা পাহাড় থেকে কোন নদীটার উৎপত্তি হয়েছে? কংসাবতী নদীর উৎপত্তি হয়েছে। উত্তরবঙ্গের প্রধান নদী কোনটা? উত্তরবঙ্গ বলতে আমাদের
যে দার্জিলিং, শিলিগুড়ি এই জায়গাটাকে বলা হয় উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনটা? তিস্তা। পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদীর কথা যখন বলবে তখন হয়ে যাবে কোনটা? দামোদর, গঙ্গার পরেই। সরি, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী দামোদর, আর পশ্চিমবঙ্গের প্রধান নদী হচ্ছে ভাগীরথী। এটা এটা উল্টা জায়গায় দাগ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ভাগীরথী বা যেটাকে আমরা গঙ্গা বলি। নিচের কোন নদীটি বরফ গলা জলে পুষ্ট? মহানন্দা, জলঢাকা, তিস্তা সবগুলি। বরফ জলে মানে পাহাড় থেকে উৎপত্তি। আচ্ছা, পাহাড় থেকে উৎপত্তি কোন কোন নদীগুলো রয়েছে? মহানন্দা বটে, জলঢাকাও ঠিক আছে, তিস্তাও, মানে সবগুলি হচ্ছে বরফ গলা জলে পুষ্ট। এদিকে চলে এসো। অনিত্যবহ নদী কোনটা? অনিত্যবহ মানে যেটা সবসময় বয়ে চলে না। অজয়, শিলায়, ময়ূরাক্ষী সবগুলিই কিন্তু অনিত্যবহ, বর্ষাকালে এগুলোর প্রবাহ দেখতে পাওয়া যায়। জোয়ারের জলে পুষ্ট নদী নয় কোনটি? পিয়ালি, জলঢাকা, মাতলা, রায়মঙ্গল। কোনটা জোয়ারের জলে পুষ্ট নদী নয়? সেটা হচ্ছে জলঢাকা। পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয় কোন নদীকে? পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয় কোন নদীকে? ভাগীরথী, হুগলি নদীকে বলা হয় পশ্চিমবঙ্গের জীবনরেখা। এটাকে একদম ভিভিআই করে রাখো। পশ্চিমবঙ্গের গঙ্গার ডান তীরের উপনদী। পশ্চিমবঙ্গে গঙ্গার ডান তীরের, এদিক থেকে তো বললাম অজয়টাও একটা অজয়, বাকিগুলো সব বাম তীরে। জলঙ্গি, মাথাভাঙ্গা, চূর্ণী সব বাম তীর। উত্তরবঙ্গের প্রধান নদী কোনটা? তিস্তা, এখনই বললাম উত্তরবঙ্গের প্রধান হচ্ছে তিস্তা। পশ্চিমবঙ্গের কয়টি নদী অববাহিকা রয়েছে? পশ্চিমবঙ্গের নদী অববাহিকার সংখ্যা হচ্ছে তোমার 26টা। তিস্তা নদীর উৎস কোন হিমবাহ থেকে? হিসপার, গঙ্গোত্রী, গঙ্গোত্রী তো হবে না, গঙ্গোত্রী থেকে গঙ্গা। জেমু এবং সিয়াচেন, সিয়াচেন তো লাদাখে অবস্থিত, তাহলে এটা হচ্ছে না। তাহলে দুটো রইল, হিসপার এবং জেমু। বলো তিস্তা নদীর উৎপত্তি কোন জায়গা থেকে হয়েছে? তিস্তা নদীর উৎপত্তি হচ্ছে জেমু হিমবাহ থেকে হয়েছে। পশ্চিমবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয়? তিস্তাকে বলা হয়। বারবার কোশ্চেনটা রিপিট হয়েছে। দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত? রূপনারায়ণ। আর কংসাবতী নদীটা পরবর্তী ক্ষেত্রে হলদি নামে পরিচিত। পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদী দামোদর। কংসাবতী এবং কেলেঘাই নদীর মিলিত রূপ হলদি নদী নামে পরিচিত। দীপা কোন নদীর উপনদী? দীপা কোন নদীর উপনদী? এটা হচ্ছে রায়ঢাক। মালভূমি অঞ্চলের প্রধান নদী কোনটা? দামোদর, চূর্ণী, সপ্তমুখী, সুবর্ণরেখা, দামোদর। কোন নদী দুটির মিলিত প্রবাহকে ময়ূরাক্ষী বলা হয়? ময়ূরাক্ষী বলা হয় কোন দুটা নদীর মিলিত প্রবাহ? বক্রেশ্বর এবং কেপাই। সুবর্ণরেখা নদীর উপর সৃষ্ট জলপ্রপাত, সুবর্ণরেখার উপর হুড্রু জলপ্রপাত রয়েছে। দশম জলপ্রপাত কোথায় অবস্থিত? বলবে দশম জলপ্রপাত কোথায় অবস্থিত? কোন হ্রদ থেকে দার্জিলিং শহরের জল সরবরাহ করা হয়? দার্জিলিং শহরকে জল কোথা থেকে দেওয়া হয়? উলার থেকে দেওয়া হয় না? কাশ্মীরে, ডাল কাশ্মীরে অবস্থিত, তাহলে হয় সিঞ্চল নাহলে কোনোটাই নয়। তো কাশ্মীরে, সরি, দার্জিলিং এ যেটা দেওয়া হয় সেটা সিঞ্চল ড্যাম থেকে। পাগলাঝোড়া প্রস্রবণ কোথায় অবস্থিত? এটা মার্ক করে রাখো, এই কোশ্চেনটা আসবে। ভি 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 আই করে রাখো, মার্ক করে রাখো। কি বললাম? মার্ক করে রাখো, ঠিক আছে। পাগলাঝোড়া প্রস্রবণ কোন নদীর উৎপত্তি হয়েছে? পাগলাঝোড়া প্রস্রবণ থেকে উৎপত্তি হয়েছে মহানন্দা। আচ্ছা, চোমাল হরি শৃঙ্গ থেকে উৎপন্ন নদী, চোমাল হরি শৃঙ্গ থেকে উৎপন্ন নদী কোনটা? চোমাল হরি থেকে উৎপন্ন হচ্ছে রায়ঢাক। বর্ধমান ও বীরভূম সীমান্ত বরাবর প্রবাহিত নদী, বর্ধমান এবং বীরভূম এদের যে সীমান্ত বরাবর প্রবাহিত নদী রয়েছে সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে আমাদের অজয়, অজয় নদ। এটা নদ নয়, এটা অ্যাকচুয়ালি নদ, মানে নদী নয়, নদ। অযোধ্যা পাহাড় থেকে সৃষ্ট হচ্ছে কংসাবতী। ম্যাসেঞ্জার ব্যারেজ নির্মিত ময়ূরাক্ষী। দামোদর নদীর উৎস খামারপোত পাহাড়, ঝাড়খণ্ড। কুন্তি কার উপনদী? এটা একটু ইউনিক কোশ্চেন। কুন্তি কার উপনদী? কুন্তি হচ্ছে আমাদের দামোদরের উপনদী। জলঙ্গি ও ভৈরবী নদীর মিলিত প্রবাহকে কি বলা হয়? জলঙ্গি ও ভৈরবী নদীর মিলিত প্রবাহকে কি বলা হয়? জলঙ্গি এবং ভৈরবী নদীর মিলিত জলঙ্গি। হলং, কালজানি, গদাধর কোন নদীর উপনদী? হলং, কালজানি, গদাধর কোন নদীর উপনদী?
এটা হচ্ছে তোরসা নদীর উপনদী। পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম নদী, প্রথম হচ্ছে ভাগীরথী, দ্বিতীয় হচ্ছে দামোদর, তৃতীয় বৃহত্তম নদী যদি বলা হয় তৃতীয় বৃহত্তম নদী তিস্তা। ফারাক্কা ব্যারেজ কোন নদীতে অবস্থিত? ফারাক্কা ব্যারেজ কোন নদীতে অবস্থিত? গঙ্গার উপর রয়েছে মুর্শিদাবাদে। নিচের কোন মিলটি ঠিক? কোনটা ঠিক বলেছে? মাইথন দামোদর, এটা ঠিক আছে। কানাডা ময়ূরক্ষী ঠিক আছে, মুকুটমণিপুর ঠিক আছে, সবগুলাই ঠিক। পশ্চিমবঙ্গে গঙ্গা নদী কত কিলোমিটার প্রবাহিত হয়েছে? পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর যে লেন্থ সেটা কত? পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর লেন্থ হচ্ছে 520 কিলোমিটার। ভাগীরথী নদী পশ্চিমবঙ্গের কোন জেলার মাঝ দিয়ে প্রবাহিত হয়েছে? ভাগীরথী নদী কোন জেলার মাঝ বরাবর, একেবারে মাঝ বরাবর। মাঝ বরাবর তোমরা জানো কোনটা? মুর্শিদাবাদ। সুন্দরবনের আতঙ্ক বলা হয় কোন নদীকে? সুন্দরবনের আতঙ্ক বলা হয় মাতলাকে। এই কোশ্চেনটা আমি আগেও পড়িয়েছি। পরবর্তী টপিক হচ্ছে পশ্চিমবঙ্গের মৃত্তিকা। পশ্চিমবঙ্গে মৃত্তিকা, এখান থেকেও আমরা কিছু কোশ্চেন করব। অলরেডি আমাদের প্রায় 100টার মতো কোশ্চেন হয়ে গেছে। পশ্চিমবঙ্গের মৃত্তিকা থেকে আমরা এরপর কোশ্চেন করব। প্রথম প্রশ্ন রয়েছে, ব্যাসল্ট জাতীয় আদি শিলা থেকে উৎপত্তি হয় কোন মাটি? পশ্চিমবঙ্গের ব্যাসল্ট জাতীয় কোন মাটি এখান থেকে উৎপন্ন হয়? এটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। মৃত্তিকার একটি রাসায়নিক ধর্ম হলো গ্রথন, গঠন, পিএইচ সবগুলি। মৃত্তিকার একটি রাসায়নিক গঠন হচ্ছে পিএইচ। দক্ষিণ 24 পরগনার দক্ষিণাংশে কোন ধরনের মাটি দেখতে পাওয়া যায়? দক্ষিণ 24 পরগনার দক্ষিণাংশে যে ধরনের মাটিগুলো আমরা দেখতে পাই সেটাকে বলা হয় লবণাক্ত মাটি। পটজল মাটির রাসায়নিক বৈশিষ্ট্য কি? পটজল মাটির রাসায়নিক বৈশিষ্ট্য কি? এদের যে রাসায়নিক বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে অম্লধর্মী। পটজল মাটির রং কেমন হয়? পটজল মাটির রং কেমন হয়? পটজল মাটির রং এটা আমরা কেমন দেখতে পাই? ধূসর হয়। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের মাটিকে কি বলা হয়? ল্যাটেরাইট মাটি, পলি মাটি, লবণাক্ত, পটজল। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাতে যে মাটিটা দেখতে পাওয়া যায় সেটা কি বলা হয়? সেটাকে বলা হয় তোমার ল্যাটেরাইট মৃত্তিকা। ল্যাটেরাইট মৃত্তিকা। পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রাচীন পলিমাটি দেখা যায়? মালদা, হুগলি, নদিয়া, বাঁকুড়া। প্রাচীন পলিমাটি কোথায় দেখতে পাবো? পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রাচীন পলিমাটি দেখতে পাওয়া যায়? প্রাচীন পলিমাটি দেখতে পাওয়া যায় মালদাতে। পশ্চিমবঙ্গের উত্তর পার্বত্য অঞ্চলে মাটি কয়টি স্তরে গঠিত? উত্তর পার্বত্য অঞ্চলে মাটি কয়টা স্তরে গঠিত? মাটি এখানে গঠিত হচ্ছে তোমার 3টা। তরাই এবং ডুয়ার্স অঞ্চলে মাটির প্রধান বৈশিষ্ট্য কি? তরাই এবং ডুয়ার্স অঞ্চলে মাটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি রয়েছে? মাটির প্রধান বৈশিষ্ট্য বালি বেশি, কাদা কম। বালি বেশি, কাদা কম, পাহাড় থেকে উৎপত্তি। কোন মৃত্তিকায় নারকেল এবং সুপারি চাষ ভালো হয়? নারকেল এবং সুপারি চাষ ভালো হয় কোন মৃত্তিকায়? এটা ভালো হবে সবসময় লবণাক্ত মৃত্তিকায়। লবণাক্ত। হার্ডম্যান দেখা যায় কোন মৃত্তিকায়? হার্ডম্যান, এই কোশ্চেনটা মার্ক করে রাখবে। হার্ডম্যান দেখতে পাওয়া যায় কোন মৃত্তিকায়? হার্ডম্যান দেখতে পাওয়া যায় কোন মৃত্তিকায়? এটা দেখতে পাওয়া যাবে আমাদের পটজল মৃত্তিকায়। মৌচাকের মতো গঠন কোন মৃত্তিকাতে দেখতে পাওয়া যায়? মৌচাকের মতো গঠন কোন মৃত্তিকাতে দেখতে পাওয়া যায়? ল্যাটেরাইট মৃত্তিকাতে দেখতে পাওয়া যায়। কাকে মৃত্তিকা বিজ্ঞানের জনক বলা হয়? মৃত্তিকা বিজ্ঞানের জনক কাকে বলা হয়? এটা বলা হচ্ছে তোমার ডকুচেভকে বলা হয় মৃত্তিকা বিজ্ঞানের জনক। এটা ভিভিআই করে রাখো, মৃত্তিকা বিজ্ঞানের জনক। একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ গ্লে, বগ, পটজল নাকি রেঞ্জিনা? আঞ্চলিক মানে লোকাল মাটি, এটার এক্সাম্পল হচ্ছে পটজল। মাটির প্রধান পুষ্টি মৌল কোনটা? ফসফরাস, গন্ধক, ক্লোরিন নাকি লোহা? মাটির যে প্রধান পুষ্টি সেটা হচ্ছে ফসফরাস। চুনাপাথর অঞ্চলে সৃষ্ট ধূসর বর্ণের মৃত্তিকা কোনটা? চুনাপাথর অঞ্চলে সৃষ্ট ধূসর বর্ণের মৃত্তিকা চেস্টনাট, চার্নোজম, রিঞ্জিনা নাকি সিরোজেম? চুনাপাথর অঞ্চলে সৃষ্ট ধূসর মৃত্তিকা, চুনাপাথর অঞ্চলে এটা হচ্ছে রিঞ্জিনা। মৃত্তিকার কোন স্তরে হার্ড প্যান দেখতে পাওয়া যায়?
কোন স্তরে দেখতে পাওয়া যায়? বি স্তরে। ল্যাটিন শব্দ সোলাম এর অর্থ কি? তলদেশ, শীর্ষদেশ, মেঝে নাকি পরিলেখ? কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় তোমার মেঝে বলা হয়। মৃত্তিকা গঠনের হার উষ্ণ এবং আর্দ্র জলবায়ুতে হয় দ্রুত, ধীর, মধ্যম এবং অতি ধীর? কোনটা? উষ্ণ এবং আর্দ্র জলবায়ুতে মৃত্তিকা গঠনের হারটা কি হয়ে যায়? উষ্ণ এবং যখন আর্দ্র হয়ে যায় তখন কি হয়ে যায়? ধীরে ধীরে হয়ে যায়, মানে দ্রুত হয়ে যায়। পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন কবে পাস হয়? এটা নোট করে রাখো, ভূমি সংস্কার আইন। ঠিক আছে, যেগুলো মার্ক করছি সেগুলো কিন্তু বিশেষ করে মনে রাখবে। পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন কবে চালু হয়েছিল? বলো। ভূমি সংস্কার আইন 1955। তরাই অঞ্চলের মৃত্তিকার অপর নাম কি? তরাই অঞ্চলের মৃত্তিকার অপর নাম কি? তরাই অঞ্চলের মৃত্তিকার অপর নাম হচ্ছে ভাবার। ভাঙ্গার অঞ্চলে দানাযুক্ত মৃত্তিকা কি নামে পরিচিত? কঙ্কর নামে পরিচিত। এগুলো পড়ানো সব। বেলপাহাড়ি পাহাড়ি, বেলপাহাড়ি পাহাড়ি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বেলপাহাড়ি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। কোন মৃত্তিকার ভালো চাষাবাদ? এটা দরকার নেই কোশ্চেনটা। কাজু বাদাম, এই কোশ্চেনগুলো দরকার নেই, ঠিক আছে, এত কোশ্চেন করার দরকার নেই। এদিকে চলে এসো, এদিকে। এদিকে যে কোশ্চেনটা করবে সেটা হচ্ছে বরেন্দ্রভূমি মাটি দেখতে পাওয়া যায় কোথায়? বরেন্দ্রভূমি মাটি দেখতে পাওয়া যায় কোথায়? সবগুলাই উত্তর হবে। পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া। ঠিক আছে, চলো পরের আমরা টপিক দেখব পশ্চিমবঙ্গের কৃষিকাজ। পশ্চিমবঙ্গের কৃষিকাজ থেকে আমরা বেশ কিছু কোশ্চেন এরপর করব। কিছু টপিক তবু রয়ে যাচ্ছে, তবে সেগুলো আমরা পরের দিন করব, ঠিক আছে। আজকে আমরা পশ্চিমবঙ্গের কৃষিকাজ থেকে করব কয়েকটা কোশ্চেন। বলছে একটি খারিফ শস্যের উদাহরণ দাও। খারিফ শস্য কোনটা? খারিফ শস্য হচ্ছে আমাদের তুলা। দেখো, একটা হচ্ছে খারিফ শস্য। ভারতের জোয়ার উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য কোনটা? জোয়ার, জোয়ার উৎপাদনে প্রথম স্থান অধিকারী সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। আচ্ছা, সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল কোনটা? সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল মানে গ্রীষ্মকালেই হবে। খারিফ শস্য, জাইদ শস্য, রবি শস্য নাকি কোনোটিই নয়? গ্রীষ্মকালে হয় জাইদ শস্য। ভারতের সর্বাধিক গুরুত্বপূর্ণ তুলা উৎপাদন অঞ্চল কোনটা? তামিলনাড়ু, ডেক্কান ট্র্যাপ, ছোটনাগপুর মালভূমি, সিন্ধু গঙ্গা সমভূমি? তুলা, তুলা উৎপাদন কোথায় সব থেকে ভালো হয়? তুলা উৎপাদন সব থেকে ভালো হয় ডেক্কান ট্র্যাপ, মানে আমাদের দক্ষিণ ভারতের এই যে এরিয়াটা এখানে সব থেকে ভালো হয়, মানে এখানে ব্ল্যাক সয়েল সব থেকে ভালো পাওয়া যায়। কোন রাজ্যকে ভারতের চিনির পাত্র বলা হয়? উত্তরপ্রদেশকে বলা হয়, ঠিক আছে, উত্তরপ্রদেশকে বলা হয়। আচ্ছা, ভারতের কোন রাজ্যে হেক্টর প্রতি ধান উৎপাদন সব থেকে বেশি? হেক্টর প্রতি ধান উৎপাদন সব থেকে বেশি কোথায়? পাঞ্জাবে। ভারতের মোট কর্মে নিযুক্ত জনসংখ্যার কত শতাংশ কৃষিক্ষেত্রে নিযুক্ত? কৃষিক্ষেত্রে নিযুক্ত হচ্ছে আমাদের 65%। পশ্চিমবঙ্গের নিম্নলিখিত পশ্চিমঘাট পর্বতের কোন অঞ্চলটি ভারতের কফি রাজধানী হিসেবে পরিচিত? কফি রাজধানী হিসাবে কোনটা পরিচিত? এটা তোমরা প্রত্যেকে জানো, চিকমাঙ্গলুর। এখানে প্রথম ব্রহ্মগিরি পাহাড়ি। অপারেশন ফ্লাড কিসের সাথে যুক্ত? অপারেশন ফ্লাড কিসের সাথে যুক্ত বলো? অপারেশন ফ্লাড দুধ উৎপাদন, বা যেটাকে আমরা বলে থাকি হোয়াইট রেভলিউশন। হোয়াইট রেভলিউশন, ঠিক আছে। নিম্নলিখিত কোন অঞ্চলে শুষ্ক কৃষি ব্যবস্থা লক্ষ্য করা যায়? দাক্ষিণাত্য মালভূমি, করমণ্ডল উপকূল, গঙ্গা? কোনোটি নয়। শুষ্ক কৃষি ব্যবস্থা দেখতে পাওয়া যায় কোথায়? শুষ্ক কৃষি ব্যবস্থা দক্ষিণাত্য মালভূমি। ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। কার্পাস বলতে যদি বলা হয় তুলা বা সুতি, তাহলে সেটা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে নাগপুরে। চলে এসো এদিকে, কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এদিকেও তোমরা পাবে। ধাপ চাষ করা হয় কোথায়? মানে ধাপে ধাপে চাষ, ধাপে ধাপে চাষ কোথায় করা হবে? ধাপে ধাপে চাষ সবসময় পর্বতের ঢালে করা হবে। যেমন ধাপ চাষের একটা এক্সাম্পল হচ্ছে তোমার চা, আবার এটা বাগিচা ফসলও বলা হয় এটাকে। পশ্চিমবঙ্গের ধানের
আধার বলা হয়, পশ্চিমবঙ্গের ধানের আধার বলা হয় কাকে? নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, হুগলি। ধানের আধার, ধানের আধার বলা হয় সবসময় বর্ধমান। ভারতের দ্বিতীয় প্রধান কফি উৎপাদক রাজ্য, একটা হচ্ছে কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, সব জায়গাতেই হয়, কিন্তু দ্বিতীয় যখনই বলে দেবে তখন উত্তর হবে কেরল। ভারতের নীল বিপ্লবের জনক কাকে বলা হয়? ডক্টর স্বামীনাথন। এটা হচ্ছে সবুজ বিপ্লব, ঠিক আছে, স্বামীনাথনকে বলা হয় সবুজ বিপ্লব। ডক্টর ভার্গিস কুরিয়ান হচ্ছে হোয়াইট, আর অরূপ কৃষ্ণানকে বলা হয় নীল বিপ্লব। আর নরম্যান বরলগকে কি বলা হয়? সম্পূর্ণ পৃথিবীর সবুজ বিপ্লবের জনক। ডিটি কালচার বলতে কি বোঝায়? ডিটি কালচার, ডিটি কালচার বলতে আমরা কি বুঝি? সেটা হচ্ছে আঙ্গুর চাষ। ভারতের নতুন জাতীয় কৃষিনীতি কি নামে পরিচিত? নীল বিপ্লব, লাল বিপ্লব, রামধনু বিপ্লব, শ্বেত বিপ্লব। নতুন জাতীয় কৃষিনীতি কি নামে পরিচিত? রামধনু বিপ্লব। একই জমিতে বছরে বিভিন্ন সময় বিভিন্ন শস্যের পর্যায়ক্রমিক চাষকে কি বলা হয়? একই জমিতে দেখবে আমার, যেমন এখন ধান কাটা হয়ে গেছে, অনেকে সরষা চাষ করছে, তো একটা জমিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চাষ করা হচ্ছে, তাকে আমরা কি বলবো? একই জমিতে বিভিন্ন সময় যে চাষ করা হয় তাকে বলা হয় শস্যাবর্তন। রেটুন কোন ফসলের চারা গাছ? আখ, কফি, কর্পাস, গম। রেটুন, বলো একটা আধটা কোশ্চেনের উত্তর তোমরা দাও। এটা হচ্ছে আখ। বল উইভিল পোকা কোন ফসলের ক্ষতি করে? কর্পাস, গম, ধান, পাট। বল উইভিল পোকা, বল উইভিল পোকা হচ্ছে কার্পাস বা কাপাস যেটাকে আমরা বলি। পশ্চিমবঙ্গের প্রায় কত শতাংশ আমন ধান উৎপাদিত হয়? আমন ধান উৎপাদিত হয় প্রায় 78%। কখন হয় এই চাষটা বলো দেখি? ভারতের দ্বিতীয় খাদ্যশস্য কোনটা? ধান, যব, বাজরা, গম। দ্বিতীয় খাদ্যশস্য কোনটা? দ্বিতীয় খাদ্যশস্য হচ্ছে গম। ভুট্টা কোন ধরনের শস্য? খারিফ শস্য, রবি শস্য, নাকি খারিফ এবং রবি দুটাই, নাকি কোনোটিই নয়? ভুট্টা কোন ধরনের শস্য? ভুট্টা হচ্ছে খারিফ শস্য। ভারতের কোন রাজ্যে বাজরা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? বাজরা, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ। বাজরা উৎপাদনে প্রথম কে রয়েছে? বাজরাতে, বাজরাতে রয়েছে রাজস্থান। এখানে সব থেকে ভালো উৎপাদন হয় এটা। আচ্ছা, আচ্ছা, পরবর্তী। আচ্ছা, ধানের গোলা বলা হয় কোন জেলাকে? পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় কোন জেলাকে? পশ্চিমবঙ্গের ধানের গোলা জেলা বলা হয় বর্ধমানকে। সোনালী তন্তু কাকে বলা হয়? পাটকে বলা হয় সোনালী। গোল্ডেন ফাইবার কাকে বলা হয়? পাটকে বলা হয়। আর তুলাকে কি বলা হয়? হোয়াইট গোল্ড, ঠিক আছে। তারপর দেখো, আর সেরকম এখান থেকে কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ নেই, তাও পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, একবার কোশ্চেন করে নিও। পরবর্তী আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের খনিজ সম্পদ নিয়ে, ঠিক আছে। খনিজ সম্পদ। ভারতের কোন রাজ্যে আকরিক তামা উত্তোলনে প্রথম স্থান অধিকার করে? আকরিক তামা উত্তোলনে প্রথম স্থান কারা করে থাকে? সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। পশ্চিমবঙ্গে উৎকৃষ্ট মানের কোয়ার্টজ কোন জেলায় পাওয়া যায়? এই কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ। উৎকৃষ্ট মানের কোয়ার্টজ কোন জেলায় অবস্থান করেছে? দার্জিলিং, পুরুলিয়া, নদিয়া, বর্ধমান। বলো কোন জেলায় করেছে? পুরুলিয়াতে। ভারতের বৃহত্তম তামা খনি কোনটা? ক্ষেত্রী, ঘিসি, বাঁশখাপা, নাকি ভুলা? যদি বলা হয় বৃহত্তম তামা খনি কোনটা? ক্ষেত্রী, মধ্যপ্রদেশে অবস্থিত। এটা তো পিওয়াই কিউ বলতে পারো, এই কোশ্চেনটা এসছে। ভারতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বক্সাইট উৎপাদক অঞ্চল কোনটা? মেলবানি, পাওলোমি, ঝরিয়া, নাকি বাহারগোড়া? বক্সাইট উৎপাদক কোথায় রয়েছে? বক্সাইট উৎপাদন সব থেকে ভালো কোথায় হয়? বক্সাইট উৎপাদন হয় পালামুতে। পশ্চিমবঙ্গের কোন জেলায়
এলানাইট জাতীয় খনিজ পেগমাটাইট জাতীয় শিলার মধ্য দিয়ে আহরিত হয়ে থাকে। এলানাইট জাতীয় খনিজ, এলানাইট কোথায় হয় রে বাবা? এটা এটা তোমার হয় বাঁকুড়াতে, হয় বাঁকুড়াতে পাওয়া যায়। ভারতের বৃহত্তম লিগনাইট খনি কোনটা? ঝিলিমিলি, ঝিলিমিলি, রংপুর, পালনি নাকি নেভেলি? লিগনাইট খনি নেভেলি। পশ্চিমবঙ্গে চীনামাটি উত্তোলনে কততম স্থান? চীনামাটি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ? চীনামাটি উত্তোলনে কততম স্থান? এটা চতুর্থ হবে, ঠিক আছে। ভারতের বৃহত্তম ম্যাঙ্গানিজ খনি? বালাঘাট, আদিলাবাদ, কর্নুল, শ্রীকাকুলাম। বৃহত্তম ম্যাঙ্গানিজ খনি বালাঘাট। ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের প্রথম কোথায় কয়লা আবিষ্কৃত হয়? রানীগঞ্জ। ভারতের বৃহত্তম তেল শোধনাগার? জামনগর। ভারতের বৃহত্তম খনিজ তেল খনি? মুম্বাই হাই নাকি? ভারতের প্রাচীনতম খনিজ তেল ডিগবয়, আসামের ডিগবয়। পশ্চিমবঙ্গ তথা ভারতের বেশিরভাগ ভালো মানের নন কুকিং কয়লা কোথা থেকে পাওয়া যায়? নন কুকিং কয়লা কোথা থেকে পাওয়া যায়? রানীগঞ্জ থেকে। ভারতের বৃহত্তম তেল উত্তোলক, খনিজ তেল উত্তোলক সংস্থা কোনটা রয়েছে? ওএনজিসি। অনেকবার করানো কোশ্চেন সব। ভারতের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস উত্তোলক কেন্দ্র কোথায়? প্রাকৃতিক গ্যাস উত্তোলক কেন্দ্র মুম্বাই হাই। পশ্চিমবঙ্গের বক্সা ডুয়ার্স অঞ্চলে কোন খনিজ সঞ্চয় রয়েছে? বক্সা ডুয়ার্স অঞ্চলে কোনটা রয়েছে? ডলোমাইট। ম্যাঙ্গানিজ উত্তোলনে ভারতের স্থান কত ম্যাঙ্গানিজে? সেটা হচ্ছে ষষ্ঠ। ম্যাঙ্গানিজ উত্তোলনে ভারতের মধ্যে কোন রাজ্যটি প্রথম? ম্যাঙ্গানিজ উত্তোলনে প্রথম হচ্ছে মধ্যপ্রদেশ। আসামের কোথায় ডিজেল বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে? ডিজেল বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে ডিগবয়তে। নিচের কোন তাপবিদ্যুৎ কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? বারাউনি, কোলাঘাট, দুর্গাপুর, ব্যান্ডেল। তাপবিদ্যুৎ কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় বলেছে, তাহলে বারাউনি নয়। ভারতের সর্বোৎকৃষ্ট কয়লা পাওয়া যায় কোন অঞ্চলে? দামোদর উপত্যকাতে পাওয়া যায়। রানীগঞ্জ কয়লা খনিটি কোন অঙ্গরাজ্যে অবস্থিত? রানীগঞ্জ কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে অবস্থিত। ভারতের দ্বিতীয় বৃহত্তম এবং প্রাচীনতম কয়লা খনি হচ্ছে রানীগঞ্জ। ভারতের বৃহত্তম কয়লা উত্তোলক রাজ্য? ঝাড়খণ্ড। কয়লা উত্তোলক বলেছে, ঝাড়খণ্ড হওয়ার উচিত। এখানে উড়িষ্যা বলেছে। অ্যাকচুয়ালি উড়িষ্যাতে সব থেকে বেশি কয়লা আছে, কিন্তু তুলে হচ্ছে আমাদের ঝাড়খণ্ড। ভারতের বৃহত্তম কয়লা খনি ঝরিয়া। কোন তাপবিদ্যুৎ কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত? বিন্ধ্যাচল, রিহান, দাদরি, ফারাক্কা। ফারাক্কাটা হবে। কয়লা সঞ্চয় ভারতের স্থান কত? কয়লা সঞ্চয় ভারতের স্থান, কয়লা সঞ্চয় ভারতের স্থান হচ্ছে কত? এ, পঞ্চম। ভারতের প্রাচীনতম কয়লা খনি? এখনই বললাম রানীগঞ্জ। ভারতের বৃহত্তম ইউরেনিয়াম উৎপাদক? জাদুগোড়া। ঝাড়খণ্ডে অবস্থিত জাদুগোড়া। ভারতের বৃহত্তম থোরিয়াম উৎপাদক রাজ্য? থোরিয়াম। থোরিয়াম সব থেকে বেশি কোথায় পাওয়া যায়? কেরালাতে। ভারতের বৃহত্তম ইউরেনিয়াম খনি? জাদুগোড়া। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কোনটা? পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কয়লা। আসানসোলে প্রায় কত মিটার গভীরে কয়লা রয়েছে? এই কোশ্চেনগুলোর কোনো ভ্যালু নেই, ঠিক আছে, এগুলো করার কোনো দরকার নেই। প্রাচীনতম দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি রানীগঞ্জ। ঝরিয়া হচ্ছে বৃহত্তম কয়লা খনি। বিটুমিনাস কয়লা থেকে কয়লা কোথায় সবচেয়ে বেশি পাওয়া যায়? নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে। কি বলছে? বিটুমিনাস কয়লা, বিটুমিনাস কয়লা রানীগঞ্জে পাওয়া যায়। আর দেখি গুরুত্বপূর্ণ কোশ্চেন থাকলে করাবো, বাকিগুলো তোমরা নিজেরা করে নিও, ঠিক আছে, সেরকম নেই। পরবর্তী আমরা কোশ্চেন দেখবো পশ্চিমবঙ্গের শিল্পটা আমরা অন্য একদিন করব। আজকে আমরা যে টপিকটা করে শেষ করব সেটা হচ্ছে এইখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে অবশ্য। আচ্ছা, এই কোশ্চেনটা, এই টপিকটা আমরা আজকে করে দিই, ঠিক আছে। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের শিল্প,
পশ্চিমবঙ্গের শিল্প থেকেও আমরা বেশ কিছু কোশ্চেন আজকে একটু করে নিই, কারণ বেশ কিছু কোশ্চেন রয়েছে যেগুলো পরীক্ষায় আসে। পশ্চিমবঙ্গের বৃহত্তম শ্রম শিল্প ও সর্বপ্রধান কৃষিভিত্তিক শিল্প কোনটা? সেটা হচ্ছে পাট শিল্প। ঠিক আছে, বৃহত্তম শ্রম শিল্প এবং সর্বপ্রধান কৃষিভিত্তিক। রাজ্যের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র সল্টলেক। পশ্চিমবঙ্গের প্রাচীনতম এবং তৃতীয় প্রধান বৃহৎ শিল্প কোনটা? প্রাচীনতম এবং তৃতীয় বৃহৎ, তৃতীয় বৃহৎ হচ্ছে আমাদের কার্পাস বস্ত্রায়ন শিল্প। ভারতের পাট শিল্প পশ্চিমবঙ্গে কত? প্রথম। রাজ্যের প্রধান ক্ষুদ্র শিল্প কোনটা? আমাদের রাজ্যের প্রধান ক্ষুদ্র শিল্প কোনটা? সেটা হচ্ছে তাঁত শিল্প। এটা হচ্ছে প্রধান। পশ্চিমবঙ্গের কোথায় ভারতের আধুনিক পাটকল গড়ে উঠেছে? আধুনিক পাটকল কোথায় গড়ে উঠেছে? রিষড়াতে। টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত হচ্ছে বিষ্ণুপুর, তোমরা জানো। ভারতের প্রথম আধুনিক লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি পশ্চিমবঙ্গের কোথায় গড়ে উঠেছিল? লৌহ ইস্পাত শিল্প, সেটা হচ্ছে কুলটিতে। পর্যটন শিল্পে পশ্চিমবঙ্গের উন্নত জেলা কোনটা? পুরুলিয়া, মালদা, দার্জিলিং, কোচবিহার। পর্যটন শিল্পে উন্নত জেলা কোনটা? সেটা হচ্ছে দার্জিলিং। সবাই ঘুরতে যায়। ডোকরা শিল্প বিখ্যাত কোথায়? ডোকরা আর্ট বা ডোকরা শিল্পটা কোথায় বিখ্যাত? ডোকরা শিল্প বিখ্যাত হচ্ছে আমাদের বাঁকুড়া জেলাতে। ঠিক আছে। আউটসোর্সিং কথাটি কোন শিল্পের সাথে সম্পর্কিত? খাদ্য প্রক্রিয়াকরণ, তথ্য প্রযুক্তি, বস্তু নাকি পর্যটন? আউটসোর্সিং। আউটসোর্সিং হচ্ছে আমাদের তথ্য প্রযুক্তির সাথে যুক্ত। পূর্ব মেদিনীপুর জেলার যে কুটির শিল্প তা কি? পূর্ব মেদিনীপুর কোন ধরনের কুটির শিল্প দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে মাদুর শিল্প। ঠিক আছে, এই কোশ্চেনটা না খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তো তোমরা চেষ্টা করবে এই ধরনের কোশ্চেনগুলোকে একটু নোট করে নেওয়া। ভারতের প্রথম কার্পাস কল গড়ে ওঠে পশ্চিমবঙ্গের কোথায়? কার্পাস কল সেটা গড়ে উঠেছিল আমাদের পশ্চিমবঙ্গের ঘুষুড়িতে। চলো এদিকে কিছু কোশ্চেন রয়েছে দেখে নি। দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? দুর্গাপুর কোন নদীর তীরে গড়ে উঠেছে বলো? প্রত্যেকে জানো দামোদর নদীর তীরে। বিড়ি শিল্পের জন্য প্রয়োজন কি? কেঁদু পাতার বন, এটা দরকার বিড়ি শিল্পের জন্য। কেঁদু পাতা থেকে বিড়ি তৈরি হয়। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ফুলিয়া কিসের জন্য বিখ্যাত? ফুলিয়া কিসের জন্য বিখ্যাত? ফুলিয়া বিখ্যাত হচ্ছে তাঁত শিল্পের জন্য। পশ্চিমবঙ্গের পাট শিল্প কেন্দ্রগুলি কোন নদীর তীরে গড়ে উঠেছে? কোন নদীর তীরে গড়ে উঠেছে? হুগলি নদীর তীরে। পশ্চিমবঙ্গের কোন শিল্পকে অস্তাচলের শিল্প বলে? অস্তাচলের শিল্প, কোন শিল্পকে অস্তাচলের শিল্প বলে? পাট শিল্প, তাঁত শিল্প, ইস্পাত শিল্প নাকি কোনটা? অস্তাচলের শিল্প কাকে বলে? সেটা হচ্ছে পাট শিল্প। মাদুর কাঠি থেকে মাদুর বোনা হয় পশ্চিমবঙ্গের কোন জেলায়? পূর্ব মেদিনীপুর জেলায়। সিল্ক শিল্পের জন্য বিখ্যাত কোন জেলা? সিল্ক, সিল্ক কোথাকার সব থেকে বেশি বিখ্যাত? সেটা হচ্ছে মুর্শিদাবাদ। ছৌ নৃত্যের মুখোশ তৈরি হয় পুরুলিয়াতে। বেতের তৈরি শীতল পাটি কোথায় তৈরি হয়? শীতল পাটি কোথায় তৈরি হয়? শীতল পাটি তৈরি হয় তোমার কোচবিহারে। পশ্চিমবঙ্গের কোন স্থানে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে উঠেছে? লৌহ ইস্পাত দুর্গাপুরে রয়েছে। পশ্চিমবঙ্গের সল্টলেক সেক্টর 5 যে শিল্প গড়ে উঠেছে তা হচ্ছে তথ্য প্রযুক্তি। এখানে দেখবে আমাদের টিসিএস এর সেন্টার রয়েছে পরীক্ষার। উদীয়মান শিল্প কাকে বলা হয়? চা, পাট, তাঁত, পেট্রো রসায়ন। উদীয়মান শিল্প মানে এই গ্রো করছে, সেটা হচ্ছে পেট্রো রসায়ন। আচ্ছা, হুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্প কোনটা? হুগলিতে কোন শিল্পটা সব থেকে বেশি দেখতে পাওয়া যায়? পাট শিল্প। তাঁত শিল্পে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত? তাঁত শিল্পে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত? দ্বিতীয়। ঠিক আছে, যেটা ফুলিয়াতে সব থেকে ভালো হয়। সেরিকালচার কোন শিল্পের সঙ্গে যুক্ত? সেরিকালচার কোন শিল্পের সাথে যুক্ত? এটা হচ্ছে রেশম শিল্প। আচ্ছা, শঙ্খ শিল্পের জন্য বিখ্যাত, শঙ্খ যেটা আমরা শাঁখ বাজাই বা যে হাতে বিবাহিত মহিলারা হাতে যে শাঁখা পরে, সেই শঙ্খ শিল্পের জন্য বিখ্যাত কোথায়? সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর। সমুদ্রে এইটা পাওয়া যায়, তার জন্য সমুদ্রের কাছে বিখ্যাত হয়। আবার বাঁকুড়াতে শাঁখারি পাড়া বলে একটি পাড়া রয়েছে। নদিয়া জেলার শান্তিপুর কিসের জন্য বিখ্যাত? নদিয়া জেলার শান্তিপুর কিসের জন্য বিখ্যাত? সেটা হচ্ছে তাঁত শিল্পের জন্য বিখ্যাত।
ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা কোথায় গড়ে উঠেছে? দুর্গাপুর, হুগলি, আসানসোল, জামশেদপুর। জামশেদপুর তো পশ্চিমবঙ্গের মধ্যেই পড়ছে না, তাহলে হুগলি, আসানসোল, দুর্গাপুর একটার মধ্যে একটা, সেটা হচ্ছে আমাদের দুর্গাপুর। চলো পরের কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের প্রাচীনতম শিল্প অঞ্চল নিম্নলিখিত কোনটি? হাওড়া, কলকাতা, হুগলি নাকি দুর্গাপুর? প্রাচীনতম শিল্প অঞ্চল, প্রাচীনতম শিল্প অঞ্চল হচ্ছে হুগলি। ভারত তথা পশ্চিমবঙ্গে কোথায় প্রথম পাট শিল্প গড়ে উঠেছিল? প্রথম পাট শিল্প কোথায় গড়ে উঠেছিল? সেটা হচ্ছে আমাদের রিষড়াতে, অনেকবার পড়িয়েছি, রিষড়াতে প্রথম পাট শিল্প। আচ্ছা, নিচের কোন শিল্পগুলি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গড়ে উঠেছে? জামশেদপুর, বার্নপুর, জামশেদপুর, ভিলাই, দুর্গাপুর, কুলটি, বার্নপুর, বোকারো। প্রথম শিল্প কোনটা গড়ে উঠেছে? সেটা হচ্ছে তোমার, এখানে একটু ভুল রয়েছে, দুর্গাপুর আর কুলটি। এখানে অ্যাকচুয়ালি প্রথম পঞ্চবার্ষিকীতে একটাও হয়নি, এগুলো সব দ্বিতীয় পঞ্চবার্ষিকী, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানিং এ হয়েছে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে শুধুমাত্র আমাদের ড্যাম হয়েছিল, কৃষি কাজে সম্বন্ধিত সবকিছু হয়েছিল। কোন শিল্পটি পশ্চিমবঙ্গের কয়লা ভিত্তিক প্রাচীনতম ইস্পাত কারখানা? কয়লা ভিত্তিক প্রাচীনতম ইস্পাত কারখানা, সেটা হচ্ছে আমাদের বার্নপুর। অলভিন কমপ্লেক্স কোন শিল্পের জন্য বিখ্যাত? অলভিন কমপ্লেক্স, অলভিন কমপ্লেক্স কিসের জন্য বিখ্যাত? পেট্রোকেমিক্যালের জন্য বিখ্যাত। কোন শিল্পকে ভারতের রুড় বলা হয়? ভারতের রুড় কোন শিল্প, এটা অ্যাকচুয়ালি ভুল বলেছে, কোন শিল্পাঞ্চলকে ভারতের রুড় বলা হয়? এটা হচ্ছে দুর্গাপুর, ভারতের রুড় বলা হয়। আচ্ছা, তথ্য আদান প্রদানকারী হার্ডওয়্যার এবং সফটওয়্যার সংক্রান্ত কার্যাবলী একত্রীকরণ হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্প। ভারতের তথা পশ্চিমবঙ্গের কোথায় প্রথম কাগজ কল গড়ে উঠেছিল? ভারত তথা পশ্চিমবঙ্গের প্রথম কাগজ কল কোথায় গড়ে উঠেছিল? সেটা গড়ে উঠেছিল আমাদের শ্রীরামপুরে। কোথায়? শ্রীরামপুর। পশ্চিমবঙ্গের কোথায় টিস্যু পেপার তৈরির কারখানা রয়েছে? টিস্যু পেপার তো তোমরা জানো, প্রত্যেকে ব্যবহারও করো হয়তো। টিস্যু পেপার তৈরির কারখানা রয়েছে ত্রিবেণীতে। হিন্দুস্তান স্টিল লিমিটেড শিল্পটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? হিন্দুস্তান স্টিল, দামোদর। কোন শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলে? সংযোজন ভিত্তিক শিল্প, সংযোজন ভিত্তিক শিল্প মোটর গাড়ি। কোন শিল্পকে অনুসারী শিল্প বলা হয়? অনুসারী শিল্প কাকে বলা হয়? সেটা হচ্ছে তেল রসায়ন বা পেট্রোকেমিক্যাল। প্রাকৃতিক তন্তুর, এটা দরকার নেই। আচ্ছা, এই কোশ্চেনে নোট করবে, পশ্চিমবঙ্গের কোথায় হোসিয়ারি শিল্প গড়ে উঠেছে? হোসিয়ারি শিল্প কোথায় গড়ে উঠেছে? পশ্চিমবঙ্গের হোসিয়ারি শিল্প গড়ে উঠেছে এই সব জায়গাগুলো, কলকাতা, হাওড়া, হুগলি, ঠিক আছে, সব। আচ্ছা, তারপর দেখো অস্তাচলের অ্যালুমিনিয়াম। আচ্ছা, এর দেখো, পশ্চিমবঙ্গে সামরিক অস্ত্রশস্ত্র নির্মাণ কারখানা কোথায় গড়ে উঠেছে? সামরিক অস্ত্রশস্ত্র কারখানা কোথায় গড়ে উঠেছে? এটা নোট করবে, এটা হচ্ছে ইচ্ছাপুর, দমদম, কাশীপুর, এই সব জায়গাতে। আচ্ছা, পশ্চিমবঙ্গে অ্যাম্বাসেডর গাড়ি নির্মাণ শিল্প কোথায় গড়ে উঠেছিল? অ্যাম্বাসেডর গাড়ি নির্মাণ শিল্প কোথায় গড়ে উঠেছিল? এটা হচ্ছে আমাদের হিন্দ মোটর। পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল ইঞ্জিন তৈরি কারখানা কোথায় গড়ে উঠেছে? চিত্তরঞ্জন, এটা আশা করি প্রত্যেকে জানো, চিত্তরঞ্জন। পশ্চিমবঙ্গের কোথায় রাসায়নিক সার শিল্প গড়ে উঠেছে? রাসায়নিক সার শিল্প গড়ে উঠেছে আমাদের বার্নপুরও রয়েছে, রিষড়াতেও রয়েছে, দুর্গাপুরও রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, দেখি। এদিকে দেখি, বা উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুরকে বলা হয়, ঠিক আছে। ভারতের রেলের বগি তৈরি হয় কোথায়? রেলের বগি তৈরি হয় কোথায়? রেলের বগি তৈরি হয় কোথায়? এটা হচ্ছে পেরাম্বুর। ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরুকে বলা হয়। জামশেদপুর কোন নদীর তীরে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে উঠেছে? জামশেদপুর কোন নদীর তীরে গড়ে উঠেছে? জামশেদপুর গড়ে উঠেছে তোমার সুবর্ণরেখা। উত্তরপ্রদেশের ডিজেল রেল ইঞ্জিন নির্মাণ কারখানা আছে কোথায়? উত্তরপ্রদেশের কোথায় রয়েছে? এটা ভারত থেকে কোশ্চেনটা, বারাণসী। জাদুগোড়া ইউরেনিয়াম, ঝাড়খণ্ড।
পশ্চিমবঙ্গের শিল্পনগরী নামে পরিচিত কাকে বলা হয়? শিল্পনগরী বলা হয় আসানসোলকে, শিল্পনগরী। পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর বিখ্যাত টেরাকোটার জন্য। পশ্চিমবঙ্গের বৃহত্তম তথ্য প্রযুক্তি সল্টলেক। পশ্চিমবঙ্গের আইআইটি শিল্পকেন্দ্র খড়গপুর। পাট গবেষণা কেন্দ্র, পশ্চিমবঙ্গের পাট গবেষণা কেন্দ্র রয়েছে তোমার ব্যারাকপুরে। পশ্চিমবঙ্গের প্রাসাদ নগরী বলা হয় কলকাতাকে। পশ্চিমবঙ্গের সর্বদক্ষিণের বন্দর হলদিয়া বন্দর। পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী বলা হয় কাকে? বলা হয় দুর্গাপুর। ঝড়ঝড় সব তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। কলকাতা বন্দরের পরিপূরক বন্দর, কলকাতা বন্দরের পরিপূরক বন্দর বলা হয় কাকে? সেটা হচ্ছে হলদিয়াকে। ভারতের গভীরতম তৈল খনি কোথায় রয়েছে? ভারতের গভীরতম তৈল খনি রয়েছে ডিগবয়তে। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক, তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর কিছু মনে রাখার দরকার নেই। এরপর যে টপিকটা আমরা আলোচনা করব, এটাকে লিখে রাখতে পারো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। ঠিক আছে, প্রায় 1 ঘন্টা বোধহয় হতে চললো এবং 200টা কোশ্চেন তোমাদের অনেকক্ষণ পেরিয়ে গেছে। আরো করাবো যদি তোমরা চাও, যদি তোমরা এই ক্লাসটাকে একটু হাইপ দাও এবং কমেন্ট টমেন্ট করো, শেয়ার করো, যদি দেখি হ্যাঁ তোমাদের ইন্টারেস্ট রয়েছে আরো কোশ্চেন করার পশ্চিমবঙ্গ থেকে, তাহলে করাবো। ভারতের জনসংখ্যার কত শতাংশ পশ্চিমবঙ্গে বসবাস করে? ভারতের কত মানে ভারতের যে টোটাল পপুলেশন তার কত শতাংশ পশ্চিমবঙ্গে বসবাস করে? যখন এই কোশ্চেনটা হবে তখন আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে সি 7.54। পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত কত? পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত হচ্ছে 1000:947। পশ্চিমবঙ্গের মোট সাক্ষরতা কত রয়েছে? পশ্চিমবঙ্গের মোট সাক্ষরতা, আচ্ছা এগুলো সব 2011 বলছি, হ্যাঁ। পশ্চিমবঙ্গের মোট সাক্ষরতার সংখ্যা হচ্ছে 77.08%। পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা কত? 9 দশমিক, আচ্ছা এটা হবে 9.14 কোটি, ঠিক আছে। 9.14 কোটি মানে অ্যাকচুয়ালি হচ্ছে 9.10 crore, ঠিক আছে। আচ্ছা কি হচ্ছে রে বাবা। পশ্চিমবঙ্গের জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে বেশি কোন বছরে ছিল? পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার 1961-এ। পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা সর্বনিম্ন? কোন জেলায় সব থেকে কম জনসংখ্যা রয়েছে? সেটা হচ্ছে কালিম্পংয়ে জনসংখ্যা সব থেকে কম। কোন জেলায় লিঙ্গ অনুপাত সব থেকে কম? যদি বলা হয় কোন জেলায় লিঙ্গ অনুপাত সব থেকে কম, সেটা হচ্ছে কলকাতা। কোন জেলায় মহিলা শিক্ষার হার সব থেকে বেশি? পশ্চিমবঙ্গের কোন জেলায় মহিলা শিক্ষার হার বেশি? সেটা হচ্ছে কলকাতা। পশ্চিমবঙ্গের কোন জেলায় গ্রামাঞ্চলে পুরুষদের শিক্ষার হার সব থেকে বেশি? গ্রামাঞ্চলে পুরুষদের শিক্ষার হার বেশি, পূর্ব মেদিনীপুর। পশ্চিমবঙ্গে সাক্ষরতা ভিত্তিতে দ্বিতীয় জেলা কোনটি? দ্বিতীয় জেলা সাক্ষরতার দিক থেকে দ্বিতীয় জেলা কোনটা রয়েছে? সেটা হচ্ছে আমাদের কলকাতা। 2011 সালের সেন্সাস অনুযায়ী অধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটা? অধিক জনঘনত্ব, সেটা হচ্ছে বিহার। সেকেন্ড রয়েছে পশ্চিমবঙ্গ, সেকেন্ড হচ্ছে পশ্চিমবঙ্গ। 2011 সেন্সাস অনুযায়ী কোন জেলার জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে বেশি? জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে বেশি বলেছে উত্তর দিনাজপুর। পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী সাক্ষরতার হার সব থেকে কম? নারী সাক্ষরতার হার সব থেকে কম, সেটা হচ্ছে পুরুলিয়া। পশ্চিমবঙ্গের শহরে বসবাসকারী জনসংখ্যা কত? পশ্চিমবঙ্গে শহরে জনসংখ্যা হচ্ছে তোমার প্রায় 32% মানুষ শহরে থাকে। নিচের কোন শহরটির জনঘনত্ব অধিক? বাঁকুড়া, চাকদহ, দার্জিলিং, আলিপুর। জনঘনত্ব সব থেকে বেশি কোন শহরটার বলেছে? সেটা হচ্ছে চাকদহ। 2001 থেকে 11 পর্যন্ত পশ্চিমবঙ্গে জনসংখ্যা বৃদ্ধির হার কত? পশ্চিমবঙ্গে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 13.9%। আর যদি বলা হয় ইন্ডিয়ার জনসংখ্যা বৃদ্ধির হার কত, সেটা তোমরা কমেন্ট করবে। পশ্চিমবঙ্গের নারী সাক্ষরতার হার কত? পশ্চিমবঙ্গের নারী সাক্ষরতার হার হচ্ছে 71%। নিচের কোন অঞ্চলটি বেশি জনঘনত্বপূর্ণ? বরেন্দ্রভূমি, রাঢ় অঞ্চল, দিয়ারা, সক্রিয় বদ্বীপ। তো জনঘনত্বপূর্ণ সব থেকে বেশি জায়গা হচ্ছে সক্রিয় বদ্বীপ অঞ্চল। নিচের কোন জেলায় সবচেয়ে কম তপশিল বা এসসি মানুষ বসবাস করে? দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা। কোথায় সব থেকে কম করে? সেটা হচ্ছে দার্জিলিং, ঠিক আছে। দার্জিলিং এ সব থেকে কম রয়েছে। পশ্চিমবঙ্গের উপজাতি সম্প্রদায়ের মধ্যে 50% কারা রয়েছে? 50% রয়েছে তোমার সাঁওতাল। পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি এসসি রয়েছে বা উপজাতি রয়েছে?
পশ্চিমবঙ্গে সব থেকে বেশি রয়েছে কোথায়? সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হারযুক্ত জেলার দরকার নেই। পশ্চিমবঙ্গে সব থেকে বেশি পরিব্রাজক কোথায় দেখতে পাওয়া যায়? শহর থেকে গ্রাম, গ্রাম থেকে গ্রামে, নাকি শহর থেকে শহরে, নাকি গ্রাম থেকে শহরে? কোথায় আমরা সব থেকে বেশি দেখতে পাবো? আচ্ছা, জনঘনত্ব কত? পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত বলেছে বলো? পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? পশ্চিমবঙ্গের জনঘনত্ব হচ্ছে 1029। পশ্চিমবঙ্গের সাপেক্ষে 0 থেকে 6 বছরের শতকরা হার কত? জনসংখ্যা সাপেক্ষে মেয়েদের, নারীদের হার কত বলেছে? 0 থেকে 6 বছর। 0 থেকে 6 বছরের নারীদের হার হচ্ছে কত? 11.09%। আচ্ছা, আর বাকি কোশ্চেন হ্যাঁ, এই কোশ্চেনটা ভালো করে করে যাবে। 32 নম্বরের কোশ্চেন, পশ্চিমবঙ্গে 0 থেকে 6 বছর বয়সী শিশুদের লিঙ্গ অনুপাত কত? 0 থেকে 6 বছর বয়সী শিশুদের লিঙ্গ অনুপাত কত সেটা মনে রাখবে। সেটা হচ্ছে আমাদের 950/1000। ঠিক আছে, 950/1000। বাস এই পর্যন্তই। ঠিক আছে, চলো এরপর যেটা আমাদের রয়েছে, যে বাকি যে কোশ্চেনগুলো রইলো সেগুলো আমরা পরের দিন আলোচনা করব। আজ প্রায় 200টার কোশ্চেন বেশি হয়ে গেছে, তো আমরা বাকি কোশ্চেন পরের দিন করব। তোমরা যদি চাও যে বাকি কোশ্চেনগুলো করবে, তাহলে একটু কমেন্ট করে জানাও, তাহলে এটা পরের দিন আপলোড করে দেবো বা লাইভ ক্লাস করাবো। তোমরা একটু জানাবে, ঠিক আছে? আর ক্লাসটা অবশ্যই প্রত্যেকে হাইপ করে দেবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।